কাহন, সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে প্রথমবার শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গোয়েন্দা হেমন্ত রবিন জুটি। শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের এক বর্ণময় চরিত্র হেমেন্দ্র কুমার রায়। জন্ম 18 এপ্রিল 1888, ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায়। ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর পাশাপাশি লিখেছেন অসংখ্য হাসির গল্প। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আজ কাহনে শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের হেমন্ত রবিন জুটি সিরিজের কাহিনী মুখ ও মুখোশ। শুরু করার আগে আপনাদের সেই চিরপরিচিত দুটো কথা। প্রথমত, সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে মুখ ও মুখোশ, সাহিত্য দীর্ঘজীবী হোক। চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর। যদিও কলকাতার চঞ্চলতা কিছু নতুন কথা নয়। বসন্ত, ডেঙ্গু, ফ্লু, বেরিবেরি, প্লেগ, কলেরা ও টাইফয়েড প্রভৃতি জীবাণু প্রায়ই এখানে বেড়াতে এসে তাকে চঞ্চল করে তোলে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সময়ও সে অচঞ্চল থাকতে পারে না। এমনকি আজকাল উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি ওরকম চঞ্চলতার কথা বলছি না। মাসখানেক আগে শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলাকান্ত রায়চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখার জন্য। তার একমাত্র পুত্র বিমলাকান্ত, বয়স 10 বছর। একদিন সকালে সে বাড়ি সংলগ্ন বাগানে খেলা করছিল। তারপর অদৃশ্য হয়েছে হঠাৎ। লোহার ব্যবসায় বাবু পতিত বাবুর নন্দী ক্রোড়পতি হয়েছেন বলে বিখ্যাত। তার টাকা অসংখ্য বটে, কিন্তু সন্তান সংখ্যা মাত্র 2টি, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বছর, পাড়ারই স্কুলে পড়ে, কিন্তু একদিন স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। তারপর দিনও আসেনি, তারপর দিনও না। তারপর 20 দিন কেটে গিয়েছে। আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। দুর্জয়গড়ের মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কলকাতায় এসেছিলেন। তার সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন যুবরাজ বিজয় প্রতাপ, বয়স 4 বছর মাত্র। গত পরশু রাত্রে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যায়, কিন্তু কাল সকালে উঠে দেখে বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি খুঁজেও যুবরাজকে আর পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যুবরাজকে যেন নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বছর, আর ওর মধ্যে 50 বছর কাটিয়েছে সে দুর্জয়গড়ের প্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ। সুতরাং অকারণেই কলকাতা চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টি শ্রেষ্ঠ পরিবারের বংশধর অদৃশ্য। চারিদিকে বিষম সাড়া পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত,
আর পুলিশরা ব্যতিব্যস্ত। খবরের কাগজরা জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনকি গুজব শোনা যাচ্ছে যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপর এসেছে নাকি জোর হুমকি, কিন্তু পুলিশ কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি। সম্ভ্রান্ত ও ধনী পরিবারের তিনটি বংশধর 1 মাসের ভেতরে নিরুদ্দেশ হয়েছে। ব্যাস, এইখানেই সমস্ত খোঁজাখুঁজির শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে এবং অদৃশ্য হয়ে আছেই বা কোথায়, এ সমস্তই রহস্যের ঘোর মায়াজালে ঢাকা। কলকাতায় মাঝে মাঝে ছেলে ধরার উৎপাত হয় শুনি, কিন্তু ছেলে ধরারা ধনী গরিব বাছে বলে শুনিনি। তারা ছেলে ধরত নির্বিচারে এবং গরিবেরই ছেলে চুরি করবার সুযোগ পেত বেশি। এও শোনা কথা যে সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার ও বেদেরা নিজেদের দল বৃদ্ধি করবার জন্যই ওভাবে ছেলে চুরি করে। আবার অধিকাংশ ক্ষেত্রেই ছেলে ধরার গুজব যে বাজে হুজুগ বলে প্রমাণিত হয়েছে, এ সত্যও কারোর জানতে বাকি নেই। কিন্তু এবারের ঘটনাগুলো নতুন রকম। প্রথমত, চুরি যাচ্ছে কেবল ধনীদেরই সন্তান। দ্বিতীয়ত, 3টি ছেলেই আপন আপন পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। এবং তৃতীয়ত, কেউ যে এদের ধরে নিয়ে গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। হেমন্ত নিজের চিরদিনের অভ্যাসের মতো ইজি চেয়ারে অর্ধশয়ন অবস্থায় 2 চোখ বুজে আমার কথা ও যুক্তি শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে ফোনটা বেজে উঠল। হেমন্ত যেন ইচ্ছার বিরুদ্ধেই চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো, কে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অধম হেমন্তই। প্রণত হই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব, আপনার পদোন্নতির জন্য কনগ্রাচুলেশনস। তারপর ব্যাপার কি? হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন কেন? কোনো নতুন মামলা হাতে নেবার ইচ্ছে আমার আছে কি না? দেখুন, মানুষের ইচ্ছে হচ্ছে অনন্ত, কিন্তু সাধ্য তো সীমাবদ্ধ। মামলাটা কি আগে শুনি। দুর্জয়গড়ের হারিয়ে যাওয়া যুবরাজের মামলা? না মশাই, স্বাধীনভাবে অত বড় মামলা হাতে নিতে আমার একটু ভয়ই হচ্ছে। দেখুন, আপনাদের আড়ালে থেকে কাজ করি সে হচ্ছে আলাদা কথা, কারণ সেটা দাবার বোর্ডের উপর চাল বলে দেবার মতো সোজা। আপনারা থাকতে আমি কেন বলুন তো? কি 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 বললেন? খোদ মহারাজের ইচ্ছে আমি মামলাটা গ্রহণ করি? বাবা, বলেন কি? আমি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠেছি নাকি? আমার কোনো আপত্তি তিনি শুনবেন না? কি বললেন? দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাকে আক্রমণ করবেন? তা বেশ, আক্রমণ করুন, ক্ষতি নেই, কিন্তু আত্মরক্ষা করবার জন্যে যদি না বলবার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না, এটা আগে থেকেই বলে রাখলুম। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত আমার কাছে এসে বললে, রবিন, সব শুনলে তো? হ্যাঁ, পুলিশের সতীশবাবু তাহলে তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান? হেমন্ত জবাব দিলে না। নিজের চেয়ারে বসে পড়ে কিছুক্ষণ চুপ করে কি ভাবতে লাগলো। তারপর বললে, এই মামলাটা ঘাড়ে নেওয়া কি আমার পক্ষে উচিত হবে? কেন হবে না? স্বাধীনভাবে কখনো কাজ বা এরকম মামলা নিয়ে আমি তো কখনো নাড়াচাড়া করিনি। তাতে কি হয়েছে? সনয় পর্বত লঙ্ঘনম। তুমি ভুল করছো রবিন, আমি তো ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটিকে আমি গ্রহণ করেছি এক শ্রেণীর আর্ট হিসেবেই। হয়তো তুমি বলবে বিজ্ঞানের সঙ্গে আর্টের বা কলার সম্পর্ক নেই, কিন্তু ভুলে যেও না, প্রাচীন ভারতে চৌর্যবৃত্তিকেও 64 কলার অন্যতম কলা বলে গ্রহণ করা হতো। দেখো, চুরি করা যদি আর্ট হয়, চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসেবে আমি আর্টেরই সেবক। গোয়েন্দা রূপে নাম কেনবার জন্য আমার মনে একটুও লোভ নেই।
যদিও অপরাধ বিজ্ঞান হচ্ছে আমার একমাত্র হবি, ব্যাস ওইটুকুই। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাই, এইমাত্র। পেশাদার গোয়েন্দার মতো দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের হুকুম আমি তামিল করতে যাব কেন বলতো? হেমন্ত আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনে রাস্তায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ শুনে চুপ করে গেল। মিনিট খানেক পরেই ঘরের ভেতর প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবু। সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক, তাঁর মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভেতরেই। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, ইনি হচ্ছেন হেমন্তবাবু, আর উনি ওর বন্ধু রবীনবাবু। আর হেমন্তবাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। অভিবাদনের পালা শেষ হলো। মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, আপনার বয়সে তো অল্প হেমন্তবাবু, এই বয়সেই আপনি এমন নাম কিনেছেন? বাবা বাবা, বেশ বেশ বেশ। আমি যে নাম কিনেছি আমার পক্ষে এটাই তো আশ্চর্য সংবাদ। বিলক্ষণ বিলক্ষণ। আপনি নাম না কিনলে মহারাজা বাহাদুর আপনাকে নিযুক্ত করার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করতেন না। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্যই কথাগুলো বললেন, কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখ লাল হয়ে উঠল। রূঢ় স্বরে এসে বললে, দাঁড়ান 1 সেকেন্ড। নিযুক্ত? নিযুক্ত মানে কি? আরে, যুবরাজের মামলাটা মহারাজা বাহাদুর আপনার হাতেই অর্পণ করতে চান। এই জন্যে তিনি প্রচুর পারিশ্রমিক দিতে রাজিও আছেন। মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কার টুরস্কার। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি। মহারাজা বাহাদুরকে গিয়ে জানাবেন হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি। সতীশবাবু, এই মামলার সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। সতীশবাবু ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন তার ঘা লেগেছে কোথায়। তাড়াতাড়ি বলে উঠলেন, আহা মিস্টার গাঙ্গুলি, হেমন্তবাবু আমাদের মতো পেশাদার নন। উনি এ লাইনে এসেছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না। মাফ করবেন হেমন্তবাবু, আমি না জেনে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। সে হো হো করে হেসে উঠে বললে, মিস্টার গাঙ্গুলি, কোনো ভয় নেই। আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামলে নিয়েছে। ওরে মধু, জলদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলিকে বুঝিয়ে দে তিনি কোনো অসভ্য গোয়ার গোবিন্দের পাল্লায় এসে পড়েননি। অনতিবিলম্বেই মধু এসে টেবিলের ওপর চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চা পর্ব শেষ হলে হেমন্ত বললে, আচ্ছা মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপরে আমরা নির্ভর করতে পারি কি? হ্যাঁ, অনায়াসে। এমনকি কাগজওয়ালারা আমাদের নতুন কিছু বলার ফাঁকও রাখেনি। না, ফাঁক নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্তমাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়া হয়ে শূন্যে মিলিয়ে গেছে। সতীশবাবু হেসে বললেন, না, অতটা বিশ্বাস করার দরকার নেই, কারণ ঘটনাস্থলে আমি নিজে গিয়েছি। মহারাজা বাহাদুর গড়িয়াহাটা রোডের একখানা খুব মস্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন, আর যুবরাজের ঘরটা হচ্ছে বাড়ির একেবারে শেষ প্রান্তে দোতলায়। বাড়ির চারদিকে তা প্রায় 8 ফুট উঁচু পাঁচিল। একে এই ব্ল্যাকআউটের অন্ধকার, তাই কুয়াশা ভরা শীতের রাত। তার উপর ওইখানকার বাগানটাও পুরনো গাছপালায় একেবারে ঝুপসি। বাইরের কোনো লোক অনায়াসেই পাঁচিল টপকে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু দোতলায় যুবরাজের ঘরের ভিতরে সে ঢুকবে কেমন করে? অত্যন্ত সহজে। সহজে? আপনি কি ভুলে যাচ্ছেন? গঙ্গাবাই বলেছে তো যে ঘরে ঢুকে সে দরজায় খিল লাগিয়ে দিয়েছিল, আর সকালে উঠে খিল খুলেছিল নিজের হাতেই। দেখুন, কাগজে পড়ে যা বুঝেছি গঙ্গাবাইয়ের সাবধানতা হয়েছিল একচক্ষু হরিণের মতো।
যুবরাজের ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমের দরজাটা খোলা ছিল। বাগান থেকে মেথর আসবার জন্য বাথরুমের পিছনে যে কাঠের সিঁড়িটা ছিল, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুমে, তারপর যুবরাজের ঘরে ঢুকতেই পারে। যাক, যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়েই গেল, তখন এতদিন পরে আমার আর ঘটনাস্থলে যাওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে, এ চুরি করলো কে? দেখুন, অন্য সময় হলে আমি রাজবাড়ির লোককেই সন্দেহ করতুম, কিন্তু না, আপাতত সেটা করতে পারছি না। কেন? এই যে এই মাসেই এর আগে কলকাতায় একই রকম আরও দুটো ঘটনা হয়ে গেছে। ওই দুটো ঘটনা যখন ঘটে, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর তখন কলকাতায় পদার্পণ করেননি। সুতরাং বেশ বোঝা যাচ্ছে শহরে এমন একদল দুষ্টের আবির্ভাব হয়েছে, ছেলে চুরি করাই হচ্ছে যাদের প্রধান উদ্দেশ্য। আমার মনে হচ্ছে এই তিনটে ঘটনা একই দলের কীর্তি। আমিও আপনার মতে সায় দিচ্ছি, কিন্তু চোর চরিত্রের একটা রহস্য আমরা সকলেই জানি। প্রত্যেক শ্রেণীর চোর নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে সাধারণত হাত দিতে চায় না। মানে ধরুন, যারা সাইকেল চুরি করে, বারবার ধরা পড়েও তারা চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আর এক দলের বাঁধা অভ্যাস রাত্রে গৃহস্থের ঘরে ঢুকে ওই যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনই নানা বিভাগের নানা বিশেষজ্ঞ চোর আছে। সাধারণত তারা নিজের নিজের অভ্যেস ছাড়ে না। কিন্তু এরকম ছেলে চোরের দল এদেশে নতুন নয় কি? হ্যাঁ, কাগজে আমিও পড়েছি বটে। সতীশবাবু, আপনি কল্পনাও করতে পারবেন না যে আমেরিকার ধনকুবেররা এইসব ছেলে চোরের ভয়ে কতটা তটস্থ হয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে সঙ্গে ফেরে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভেরা। তবু প্রায় নিত্যই শোনা যায় এক এক ধনকুবেরের ছেলে চুরি হয়ে যাচ্ছে, আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয় তোমার ছেলেকে মেরে ফেলবো। কিন্তু হেমন্তবাবু, আমাদের এই চোরের দলের উদ্দেশ্য তো কিছুই বোঝা যাচ্ছে না। এই যে তিনটি ধনীর বংশধর চুরি গেল, কিন্তু কোনো ক্ষেত্রেই তো নিষ্ক্রয়ের টাকা আদায় করার জন্য চিঠি আসেনি। এখনো আসেনি বটে, কিন্তু শীঘ্রই আসবে বোধহয়। তাই? এই কথা কেন বলছেন? আমার যা বিশ্বাস শুনুন বলি, এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ নয় সেটা বেশ বোঝা যাচ্ছে। কারণ লক্ষ্য করলেই আন্দাজ করা যায়, প্রত্যেক ক্ষেত্রে গৃহস্থদের অভ্যাস প্রকৃতির দিকে ভালো করে নজর রেখে তবেই এই কাজ করা হয়েছে। এজন্যে দীর্ঘ সময় আর একাধিক লোকের দরকার। কিন্তু মূলে আছে যে একজনেরই মস্তিষ্ক, তাতেও আর সন্দেহ নেই। সে নিশ্চয়ই এদেশে নতুন, কিংবা অপরাধের ক্ষেত্রে নেমেছে এই প্রথম। কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতায় আগে ছিল না। সেই লোকটি একদল লোক সংগ্রহ করে হয়তো বেছে বেছে ছেলে চুরি আরম্ভ করেছে। তার বাছাইয়ের মধ্যেও একটা তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় আছে। গরিবের ছেলে নয়, সাধারণ ধনীর ছেলেও নয়, যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই পিতার একমাত্র পুত্র। এবং এই নির্বাচনের ব্যাপারেও একমাত্র একটা মস্তিষ্কের সন্ধানই পাওয়া যায়। হ্যাঁ, সতীশবাবুর একটা কথা অবশ্য মানতেই হবে, এ চোর দুর্জয়গড়ের রাজবাড়ি সম্পর্কীয় লোক না হতেও পারে। কারণ মহারাজা সদল বলে কলকাতায় আসবার অনেক আগেই ঠিক একই রকম ট্রেডমার্ক মার্কা আরও দুটো ছেলে চুরি হয়ে গেছে। সতীশবাবু বলছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে চেষ্টা করলেই সেটা বোঝা যায়। এই ছেলে চোরেদের দলপতি বড়ই চতুর ব্যক্তি। অপরাধ ক্ষেত্রে সে নতুন পথ অবলম্বন করেছে বলেই সন্দেহ হচ্ছে হয়তো সে রীতিমতো শিক্ষিত ব্যক্তি। এখনো সে যে নিজের উদ্দেশ্য জাহির করেনি, তার একমাত্র কারণ হচ্ছে পুলিশকে সে গোলক ধাঁধায় ফেলে রাখতে চায়। চোর যে মুক্তিপণের টাকা আদায়ের লোভেই চুরি করেছে, এ সত্য গোড়াতেই প্রকাশ করতে সে রাজি নয়। কারণ এইরকম সূক্ষ্ম বুদ্ধি শিক্ষিত চোর জানে, প্রথমেই পুলিশ আর জনসাধারণ ছেলে চুরির উদ্দেশ্য ধরে ফেললে কেবল তার স্বার্থসিদ্ধির পথই সংকীর্ণ হয়ে আসবে না, তার ধরা পড়বার সম্ভাবনাও থাকবে যথেষ্ট। তাই সে পুলিশ আর জনসাধারণের অন্ধতা দূর করতে চায়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন, আজ হোক কাল হোক চোরের উদ্দেশ্য আর বেশি দিন গোপন হয়ে থাকবে না। সতীশবাবু, আজ এই পর্যন্তই। আমাকে আরও কিছু ভাববার সময় দিন। কাল সকালে একবার বেড়াতে বেড়াতে এদিকে আসতে পারবেন?
আপনার সঙ্গে আমার কিছু গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতো আমার সঙ্গে গল্প করলে না। ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে দুই চোখ মুদে ফেলল। বুঝলুম নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে জল্পনা কল্পনায় নিযুক্ত। টেবিলের ওপর থেকে বিশ্বদর্পণ পত্রিকাখানা তুলে নিলুম। সমস্ত কাগজখানার ওপর চোখ বুলিয়ে গেলুম, কিন্তু পড়বার মতন খবরের একান্ত অভাব। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বেঁধেছে ইউরোপে, তারও খবরগুলো কি একঘেয়ে। প্রতিদিনই যুদ্ধের খবর পড়ি আর মনে হয় যে কতগুলো বাঁধা বুলিকেই বারংবার উল্টে পাল্টে ব্যবহার করে টাটকা খবর বলে চালাবার চেষ্টা হচ্ছে। বাংলা কাগজের সম্পাদকীয় স্তম্ভের রচনা পাঠ করা সময়ের অপব্যবহার মাত্র। তার ভাষা, ভাব, যুক্তি সমস্তই জাহির করে দেয় যে সম্পাদক প্রাণপণে কলম চালিয়ে গেছেন কেবলমাত্র পেটের দায়ে বাধ্য হয়ে। রোজ তাকে লিখতে হবেই, কারণ সম্পাদকীয় স্তম্ভগুলো হচ্ছে সংবাদপত্রের শোভার্থে এবং পাদ পূরণের জন্য। তারপর বিজ্ঞাপনের পৃষ্ঠায় দৃষ্টিপাত করলুম। আমার মতে বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোতেই। তার প্রধান কারণ বোধহয় বাংলার কাগজে লেখক বা সহকারী সম্পাদকদের মসি কলঙ্কিত কলমগুলো এ বিভাগে অবাধ বিচরণ করবার অধিকার থেকে বঞ্চিত। ছত্রে ছত্রে কি বৈচিত্র্য! মানুষের মনোবৃত্তির কত রকম পরিচয়। কেউ বলছেন 4 আনায় 1 ভরি সোনা বিক্রি করবেন, কেউ বা এমন উদার যে ট্যাকের কড়ি ফেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরণ করবেন যে কোনো দুরারোগ্য রোগের মহৌষধ। কেউ প্রচার করছেন তিনি বুড়োকে ছোঁড়া করবার উপায় আবিষ্কার করে ফেলেছেন। কোথাও বৃদ্ধ পিতা পলাতক পুত্রকে অন্বেষণ করছেন। কোথাও আবার প্রাচীন বর তৃতীয় পক্ষের বউ পাবার জন্য বলেছেন তিনি বরপণ চান না। এসব পড়তে পড়তে চোখের সামনে কত রঙের কত মজার ছবি জেগে ওঠে। মনে হয় দুনিয়া কি অপূর্ব। হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো। সেটি এই: রাজকুমার, তুমি মোহনবাবুকে দ্বীপ বাড়িতে লইয়া উপস্থিত হইও। তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রে সমস্ত জানাইবেন। ভাষাটা কেমন যেন খটোমটো আড়ষ্ট মনে হলো। দেশে ডাকঘর ও সুলভ ডাক টিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ চিঠি তো এই খবরের কাগজের আগেই যথাস্থানে গিয়ে পৌঁছতে পারত। বিজ্ঞাপনদাতাদের নির্বুদ্ধিতা দেখে আমি নিজের মনেই বললুম, আশ্চর্য। হেমন্ত চোখ খুলে বললে, কি আশ্চর্য রবিন? আবার নতুন ছেলে চুরি গেল নাকি? না না, কে একটা লোক কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করেছে। কই দেখি বলে হেমন্ত হাত বাড়ালে। কাগজখানা আমি তার দিকে এগিয়ে দিলুম। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট কাল স্থির ও নীরব হয়ে বসে রইল। আমি বললুম, কি হে, তোমার তো ভাব দেখলে মনে হয় তুমি যেন মহাকাব্যের রস আস্বাদন করছো। হেমন্ত সোজা হয়ে উঠে বসে বললে, তাই করছি রবিন, তাই করছি। তবে কাব্য নয়, বলতে পারো নাটক। নাটক? একটি অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপন দেখে? এটি সাধারণ কোনো বিজ্ঞাপন নয়। তবে এটা হচ্ছে একটা কোড, অর্থাৎ সাংকেতিক শব্দে লেখা একখানা চিঠি। বাবা, কি বলছো তুমি? পৃথিবীতে কত রকম পদ্ধতিতে সাংকেতিক লিপি রচনা করা যেতে পারে সে সম্বন্ধে খানকয়েক বই আমার লাইব্রেরিতে আছে, জানো। এই সাংকেতিক লিপিতে অবশ্য খুবই সহজ একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আচ্ছা, তো আমাকে একটু বুঝিয়ে দাও। দেখো, এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ত্যাগ করলেই আসল অর্থ প্রকাশ পাবে। এর বিরাম চিহ্নগুলো, অর্থাৎ এই দাঁড়ি কমা
এগুলো ধর্তব্যের মধ্যে নয়। ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এইবার পড়ে দেখো তো বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে পড়লুম এবার। রাজকুমার মোহনদ্বীপ বাড়িতে উপস্থিত, তাহার পরে কর্তব্য পত্রে জানাইবেন। বললুম, হেমন্ত, কথাগুলোর মানে বোঝা যাচ্ছে বটে, কিন্তু এই কথাগুলো বলবার জন্য সাংকেতিক শব্দের কেন প্রয়োজন হলো? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বললে, এখনই ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে বোধহয় ক্ষতি নেই। রাজকুমার অর্থে না হয় ধরলুম রাজার কুমার, কিন্তু মোহনদ্বীপ বাড়ি এটা বলতে কি বোঝাতে পারে? মানে ওটা কি কোনো স্থান বা গ্রামের নাম? তা হতেও পারে। ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে আমি বলে উঠলুম, হেমন্ত, তুমি কি বলতে চাও যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? না, এখনো অতটা নিশ্চিত হতে পারিনি, তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে। এর মধ্যেই সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বই কি। চিঠিখানা পড়লে মনে হয় কেউ যেন কারুকে গোপনে জানাতে চাইছে রাজপুত্রকে আমরা মোহনদ্বীপ বাড়িতে এনে হাজির করেছি, এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। রবিন, আমার এই অনুমান অসঙ্গত কিনা তা জানবার কোনো উপায়ই নেই, বুঝলে? কিন্তু ডাকঘর থাকতে এভাবে চিঠি লেখা কেন? ওরা বোধহয় ডাকঘরকে নিরাপদ বলে মনে করে না। হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা অসম্ভব নয়। সেক্ষেত্রে তো যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে তো পত্রপ্রেরক নিজে মুখোমুখি দেখা করেও তো সব বলতে পারে। তাও হয়তো নিরাপদ নয়। ধরো দলপতিকেই সব জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ওই শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। রবিন, আমাদের অনুমান যদি খুব ভুল না হয় তাহলে বলতে হবে বাংলাদেশের এই আধুনিক ছেলেধরা বিলিতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলিতি অপরাধীরাও এইভাবে সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যে পরস্পরের সঙ্গে কথা চালাচালি করে। কিন্তু সেসব তো হলো মোহনদ্বীপ বাড়ি, এই জায়গাটা কোথায়? ও নাম এর আগে তো আমি কখনো শুনিনি। দ্বীপ, দ্বীপ, এই শব্দটার সঙ্গে যেন জলের কোনো সম্পর্ক আছে। দ্বীপ বাড়ি মানে কি? দ্বীপের মধ্যে কোনো বাড়ি? তাহলে কথাটা কি এই দাঁড়াবে যে অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতো মোহন নামের কোনো দ্বীপের মধ্যেকার কোনো বাড়িতে আছেন এক রাজকুমার? কি বলো হে? হয়তো তাই। তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। তুমি নিজে কিছু মাথা ঘামাবে না, খালি করবে আমার প্রতিধ্বনি। কি করি, তার বেশি সামর্থ্য তো আমার নেই ভাই। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন হয়ে রইল। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, ঠিক ঠিক ঠিক, পত্রপ্রেরক কারুর কাছে জানতে চেয়েছে অতঃপর কি করা কর্তব্য, কি তাই তো? হ্যাঁ। তাহলে ওই খবরের কাগজের স্তম্ভেই এর উত্তরটাও তো প্রকাশিত হতে পারে। সম্ভব। রবিন, তুমি জানো আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে বিশ্বদর্পণের সম্পাদক? তা আবার জানি না। প্রত্যেক বছরই তো বিশ্বদর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্য আমাকে কবিতা গল্প লিখতে হয়। তাহলে এই চিন্তাহরণই এবার তার নামের সার্থকতা প্রমাণিত করবে। মানে আমাদের চিন্তা হরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্বদর্পণে এলেই সেখানা আমাদের হস্তগত হবে। কিন্তু তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনে ত্রুটি হবে না? আরে রেখে দাও তো তোমারও সব বাজে কথা। এমন বিপজ্জনক অপরাধী গ্রেপ্তারে সাহায্য করলে তার পুণ্য হবে, পুণ্য হবে। শোনো, আমি চললুম এখন চিন্তাহরণের কাছে। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো তখন বিপুল পুলকে নৃত্য করছে তার দুই হাসি মাখা চোখ। বললুম,
কি হে, ভারী খুশি যে? হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের ওপর বসে পড়ে বললে, বুঝলে, চেয়েছিলুম মেঘ, পেয়ে গেলুম জল। অর্থাৎ? শোনো, ভেবেছিলুম চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসবো যে এ ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে নিয়ে মূল চিঠিখানা আমাকে দেয়, কারণ এত তাড়াতাড়ি উত্তর আসবার কল্পনা আমি করিনি। কিন্তু বুঝলে, আমি যাবার 5 মিনিট আগেই একজন দারোয়ান এসে সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। ইস, যদি আর একটু আগে যেতে পারতুম। কেন, তাহলে কি হতো? আরে আমিও যেতে পারতুম দারোয়ানের পেছন পেছন। তার ঠিকানা পেয়ে গেলে তো আর ভাবনাই ছিল না। অবশ্য যেটুকু পেয়েছি তাই আপাতত যথেষ্ট। উত্তরটা দেখবার জন্য আমি সাগ্রহে হাত বাড়িয়ে দিলাম। হেমন্ত আমার হাতে একখানা খুব পুরু আর খুব বড়, খুব দামি একটা খাম দিল। তার ভেতরে ছিল এই চিঠি। রাজকুমার, নবদ্বীপেই জবানবন্দি দেওয়া হোক। জানিও তোমার এই কলিকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। পড়লে? কিন্তু নবদ্বীপেই তো সব গুলিয়ে যাচ্ছে। আরে কিচ্ছু গুলোবে না। নবদ্বীপ আর জবানবন্দি এগুলোর মাঝে হাইফেন আছে, দেখছো না? তার মানে নব আর জবান আলাদা আলাদা শব্দ বলে ধরা হয়েছে। এইবার একটা অন্তর বাজে শব্দ ফেলে দিয়ে পড়ো দেখি। এবারে পড়ল, রাজকুমার দ্বীপেই বন্দী হোক, তোমার কলিকাতায় কাজ নাই। রবিন, দুটো বিজ্ঞাপনেরই পাঠ উদ্ধার করলে তো। এখন তোমার মত কি? বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকতে পারাও সৌভাগ্য। কি সূক্ষ্ম দৃষ্টি তোমার! এই বিজ্ঞাপনের প্রথমটা হাজার হাজার লোকের চোখে পড়েছে। তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে যারা চোর ধরবার জন্য মনে মনে খুঁজে বেড়াচ্ছে 7 পৃথিবী, কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছো একমাত্র তুমি। আমাকে একেবারে সপ্তম স্বর্গে তুলে দিও না রবিন। পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো শুভাকাঙ্ক্ষীর কাজ নয়। দেখো, আগেই বলেছি যে এই কোডটা হচ্ছে অত্যন্ত সহজ। যে কোনো লোকই লক্ষ্য করলে আসল অর্থ আবিষ্কার করতে পারে, কিন্তু তা না পারবার একমাত্র কারণ হবে অধিকাংশ লোকই বিজ্ঞাপনটা হয়তো পড়বেই না। যারা পড়বে তারাও এর গূঢ় অর্থ বোঝবার চেষ্টা করবে না। যাই হোক, এখন কাজের কথা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার অনুমানই সত্য। বিজ্ঞাপনের রাজকুমারী হচ্ছে দুর্জয়গড়ের যুবরাজ। হ্যাঁ, তাতে তো আর সন্দেহই নেই। আর যুবরাজকে কোনো দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। সম্ভবত তার নাম মোহনদ্বীপ। তারপর আরো কিছু জানতে চাও তো ওই চিঠির কাগজ আর খামখানা পরীক্ষা করো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে আমি বললাম, বৃথা চেষ্টা করে হাস্যাস্পদ হতে ইচ্ছা করি না, যা বলবার তুমি বলো না। বেশ, প্রথমে দেখো খাম আর কাগজ কত পুরু আর দামি। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশের বড় বড় ধনী পর্যন্ত ওরকম দামি খাম কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠি লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর সন্দেহ নেই। আর এটাও বোঝা যাচ্ছে সাধারণ অপরাধীদের মতো সে নিম্ন স্তরের লোকও নয়, তাই তো? মানলাম। এইবার চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা একবার পরীক্ষা করো। ভেতরে সাদা অক্ষর ফুটে উঠল। বললাম, লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ায় তৈরি ওরকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। এই বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে সন্দেহ দূর করব। আপাতত ধরে নেওয়া যাক এই খাম আর কাগজ কলকাতার নয়। তাতে কি বোঝায়? তাতে এই বোঝায় যে ছেলে চোরদের দলপতি আমেরিকা ফেরত। তুমি কোন প্রমাণে এই পত্রলেখককেই দলপতি ধরে নিচ্ছ? এই লোকটা দলপতি না হলে প্রথম পত্রের লেখক এর কাছে তার কর্তব্য কি তা জানতে চাইতো কি? ঠিক। তাহলে এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে যে খুব ধনী আর খুব শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে একটা অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমন কতই ছেলে চুরি যায় তার সংখ্যা নেই। সেই দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে আমেরিকা ফেরত এই লোকটি কলকাতায় এসে এক নতুন রকম অপরাধের সৃষ্টি করেছে।
সে সাহেব বা ভারতের অন্য জাতের লোক নয়, কারণ বাংলা চিঠি লিখতে পারে। নিশ্চয়ই সে ভদ্রলোক আর শিক্ষিত। সে নিজের একটি দল গঠন করেছে। খুব সম্ভবত এই দলের অধিকাংশ লোকই পাকা আর দাগি অপরাধী বা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক, কারণ দলপতি প্রকাশ্যে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়, পুলিশের নজরে পড়বার ভয়। একটি 3-4 লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিলে? কিন্তু এ সমস্তই মেঘের প্রাসাদ ভাই, মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখনো প্রমাণ রূপে ব্যবহার করা অসম্ভব, কারণ পরিণামে হয়তো দেখা যাবে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছে না। তবু আশা করি তুমি অনেকটা অগ্রসর হয়েছো। হয়তো এগিয়ে গিয়েছি, কিন্তু সেটাও অন্ধকারের ভিতরে। কে এই আমেরিকা ফেরত লোক? মোহনদ্বীপ ঠিক কোথায়? ঠিক 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 একবার গ্যাজেটিয়ারখানা খোলো দেখি। তখনই বই এনে খুঁজে দেখল, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হেমন্ত বললে, হয়তো ওটা স্থানীয় নাম, কিংবা ছেলে চোরদের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যে ওই নামে ডাকে। বৈঠকখানার বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বললে, বোধহয় সতীশবাবু আসছেন। সাবধান রবিন, তুমি বড় পেট পাতলা। তার কাছে কিন্তু এখনো কোনো কথা নয়, কারণ আমরা এখনো নিজেরাই নিশ্চিত হইনি। হ্যাঁ, সতীশবাবুই বটে। ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, কি হেমন্তবাবু, ভেবে চিন্তে হদিশ পেলেন কিছু? হেমন্ত হাসতে হাসতে বললে, হদিশ? তা পেয়েছি বই কি। পেয়েছেন? কি বলুন তো? হদিশ পেয়েছি কল্পনার, যেটা কবিবর রবিনেরই একচেটে। কি যে বলছেন, কিছুই তো বুঝলুম না। রবিনের মতো আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনা ঠাকুরানীর আঁচল ধরে বাছা বাছা স্বপনের ছবি দেখছি, বুঝলেন। তাতে আমার সময় কাটছে, কিন্তু পুলিশের কোনো কাজে তারা লাগবে না। যাকে দেখুন, আমরা বহু কষ্টে 2-1টি তথ্য আবিষ্কার করেছি। দেখুন আপনার কাজে লাগে কিনা। ধন্যবাদ, আমি উৎকর্ণ হয়ে রইলুম। যে রাতে দুর্জয়গড়ের যুবরাজ অন্তর্হিত হন, ঘাঁটির পাহারাওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াহাট রোড থেকে দক্ষিণের দিকে ছুটে যাচ্ছে। তবে এটা কোনো বড় তথ্য নয়। না, কিন্তু তারপর রাত প্রায় 3:15 নাগাদ ওই ঠিক একই রকম একখানা বড় সাদা রঙের আর ঢাকা গাড়ি দেখেছিল টালিগঞ্জের কাছে আর এক পাহারাওয়ালা। আচ্ছা, তারপর? তারপর ধরুন রাত 3:30-এর কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকমই একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গেছে। সাদা রঙের গাড়ি? হ্যাঁ। তারপর আবার রাত 4টের পর বাঁশরার কাছেও এক চৌকিদার ওই ঠিক একই রকম একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর? তারপর? হেমন্তের কণ্ঠ উত্তেজিত। ভোরবেলা দেখা যায় ক্যানিংয়ের দিক থেকে ওই রকম একটা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভেতরে ছিল কেবল ড্রাইভার, আর সেটা ছিল ট্যাক্সি। হেমন্ত দাঁড়িয়ে উঠে সাগ্রহে বললে, সাব্বাস! সেই ট্যাক্সির কোনো খোঁজ পেয়েছেন? না, এখনো পাইনি। তার নাম্বারটাও জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। আচ্ছা, কিন্তু এই তথ্যটাকে আপনি সন্দেহজনক মনে করছেন কেন? কি আশ্চর্য! রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভেতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4বার দেখা গেছে একই রকমের সাদা রঙের বড় গাড়ি। দেখুন, ওই সব জায়গায় অত রাতে একে তো গাড়ি প্রায় চলেই না, আর তার উপরে সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়, সুতরাং সন্দেহ হওয়া স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই। সতীশবাবু, ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখবার জন্য আমিও বড় অস্থির হয়ে পড়ছি, বুঝলেন। ক্যানিং ক্যানিং আচ্ছা, গাড়িখানা সকালবেলায় ক্যানিংয়ের দিক থেকে ফিরছিল বললেন, তাই তো? হ্যাঁ, তাই তো বললাম। তারপরেই আরম্ভ হয় সুন্দরবনের জলপথ, তাই না সতীশবাবু? হ্যাঁ, সেই জলপথ সুন্দরবনের বুকের ভেতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে।
আচ্ছা আচ্ছা, এবার তাহলে আসুন আবার কল্পনার মালা গাঁথা যাক, এইবারে আমরা দুজনে মিলে। কল্পনার আরে তার মানে কি? প্রথমে না হয় ধরেই নেওয়া যাক অপরাধীরা দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতে চড়েই পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংয়ে গিয়েই নেমেছে। এবার আপনি কি মনে করেন তারা এখনো সেখানেই আছে? না 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 না, দেখুন ক্যানিং তো আর কলকাতা নয়। তার সমস্তটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের পাত্তা পাওয়া যায়নি। ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, কিন্তু জলপথে তারা কোথায় যেতে পারে? সতীশবাবু সচকিত স্বরে বললেন, হ্যাঁ তাই তো হেমন্তবাবু, আপনার এই ইঙ্গিতটা তো অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, এইটা তো আমরা ভেবেই দেখিনি। কিন্তু তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? না না, সমুদ্রে গিয়ে তাদের কি লাভ? এই নৌকোয় চড়ে অকুলে ভাসার জন্য তো আর তারা যুবরাজকে চুরি করেনি। তাও তো বটে, তবে হয়তো তারা কোনো দ্বীপে টিপে গিয়ে উঠেছে, কিংবা ধরুন জলপথে খানিকটা এগিয়ে গিয়ে পাশের কোনো গাঁয়েটায় নেমে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উঠেছে কোনো দ্বীপের উপরেই। বটে, তা আপনার এই দৃঢ় বিশ্বাসের কারণ কি? আমি প্রমাণ পেয়েছি সতীশবাবু, অকাট্য প্রমাণ। অকাট্য প্রমাণ? বলেন কি মশাই? আরে এতক্ষণ তো আমাকে কিছুই বলেননি। বলিনি, তার কারণ এতক্ষণ আমার প্রমাণকে অকাট্য বলে মনে করতে পারিনি, কিন্তু এবার পারছি। হেমন্ত তখন একে একে বিশ্বদর্পণের সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটা বর্ণনা করলে। অপরাধীদের দলপতি সম্বন্ধে তার যে ধারণা সেটাও গোপন রাখলে না। প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে সতীশবাবু বলে উঠলেন, বাহাদুর বাহাদুর হেমন্তবাবু, আপনি বাহাদুর। এই দলে দলে পুলিশ দেশে দেশে ছুটোছুটি করে মরছে, আর আপনি এই ছোট্ট বৈঠকখানার চার দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যেই এতখানি অগ্রসর হতে পেরেছেন। আজ্ঞে না মশাই, আমাকে একবার ইজি চেয়ার ছেড়ে উঠে বিশ্বদর্পণের অফিসেও ছুটতে হয়েছিল। ধুর মশাই, ওকে আবার ছোটা বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। আমি বললুম, কিন্তু মোহন দ্বীপটা কোথায়? হ্যাঁ, এই দ্বীপের নামটা আমিও এই প্রথম শুনলুম। সমুদ্রের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি ছোট বড় অনেক দ্বীপ দেখেছি জানেন। ছেলে চোরের দল হয়তো ওদেরই মধ্যে কোনো একটা অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যে তাকে ডাকতে শুরু করেছে এই নতুন নামে। হ্যাঁ, খুব সম্ভবত তাই। কিন্তু হেমন্তবাবু, ওখানকার সমস্ত দ্বীপের ভেতর থেকে এই বিশেষ দ্বীপটাকে খুঁজে বের করা, সে তো বড় চারটিখানি কথা নয়। তা তো নয়ই, তার উপরে ওইভাবে খোঁজাখুঁজি করলে বিপদের সম্ভাবনাও আছে। বিপদ? কিসের বিপদ? অপরাধীরা যদি একবার সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওই দিকেই, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে সরে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, হতেই পারে। তার চেয়ে বরং আর এক উপায় খোঁজ নেওয়া যাক, বুঝলেন। মনে হচ্ছে ছেলে চোরেরা প্রায়ই ক্যানিং থেকে নৌকো ভাড়া নিয়ে ওই দ্বীপে যায়। আমার বিশ্বাস ক্যানিংয়ের মাঝিদের কাছে গোপনে সন্ধান নিলে এই মোহন দ্বীপের পাত্তা পাওয়া অসম্ভব নয়। ঠিক ঠিক বলেছেন, ব্রাভো। আর তার সঙ্গে সঙ্গে কলকাতায় ছেলে চোরদের সর্দারের সন্ধান চলুক। হ্যাঁ, কি বলেন? ব্রিলিয়ান্ট। আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? যা বলবার তো আপনি বাতলেই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, কিন্তু আপাতত আমাদের এই আবিষ্কার আমাদের মধ্যেই ধামাচাপা থাক। তিন দিন কেটে গেল। ছেলে চোরদের সম্বন্ধে আর নতুন কিছুই জানা গেল না। হেমন্তের সমস্ত মস্তিষ্ক জগৎ জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামক কোনো অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হল না। আমেরিকার ভদ্রলোক করতে লাগলেন পুরো দস্তুর অজ্ঞাতবাস, এবং মোহনদ্বীপ হয়ে রইল রূপকথারই মায়াদ্বীপের মতন মিথ্যা।
এর মধ্যে মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এবেলাও বেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। ওদিকে পুত্র শোকাতুর মহারাজা, আর এদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার জন্য, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা। কিংবা কখনো কখনো হয়ে যায় অক্টোরনি মনিউমেন্টের মতন নিস্তব্ধ। আর বেশি পীড়াপিড়ি করলে শান্ত মুখে ফুটিয়ে তোলে দ্য ভিঞ্চির আঁকা মোনালিজার হাসি। কাল বৈকালে এসে মিস্টার গাঙ্গুলি একটা চমকপ্রদ সংবাদ দিয়ে গেছেন। দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যুবরাজের সন্ধান যে দিতে পারবে ওই পুরস্কার হবে তারই প্রাপ্য। হেমন্ত বললে, মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের বার্ষিক আয় কত? 20 লক্ষ টাকা। মহারাজ তাহলে দুর্জয়গড়ের যুবরাজের মূল্য স্থির করেছেন মাত্র 25,000 টাকা? হ্যাঁ, 25,000 টাকা। এ কি বড় দুটিখানি কথা নাকি? দুই চক্ষু ছানা বড়ার মতন বিস্ফারিত করে বললেন গাঙ্গুলি। দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার ওপরে আমার লোভ হচ্ছে না এ কথা বললে মিথ্যে বলা হবে। কিন্তু যদি কেউ অর্থলোভে যুবরাজকে চুরি করে থাকে তাহলে ওই 25,000 টাকাকে সে তুচ্ছ বলে মনে করবে বোধহয়। আমি কিন্তু তা মনে করতে পারছি না মশাই। স্বাদ হচ্ছে আপনার মতন শখের ডিটেকটিভ সেজে আমিও যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যাই একেবারে। আমার মতে ওই 25,000 টাকাই জীবনকে রঙিন করে তোলার পক্ষে যথেষ্ট। মোটেই নয়, মোটেই নয়। যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি মুক্তিপণ আদায় করতে চায় তাহলে হয়তো চেয়ে বসবে ধরুন 5 লক্ষ টাকা। প্রায় কাঁদো কাঁদো গলায় গাঙ্গুলি বললেন, ওই 10-15 লাখ চাইলেও অবাক হব না। বাপ রে বাপ! হ্যাঁ, কি বলছেন আপনি? দুর্দান্ত বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় গাঙ্গুলি চেয়ার থেকে প্রায় পড়ে যান আর কি। আমি হেসে ফেলে বললুম, ও কি মিস্টার গাঙ্গুলি, চোরেরা নিষ্ক্রয় চাইলেও অতগুলো টাকা তো আপনার সিন্দুক থেকে বেরোবে না। আপনি অমন কাতর হচ্ছেন কেন? আমি কি এমনি এমনি কাতর হচ্ছি? আমি তো কাতর হচ্ছি মহারাজের মুখটা মনে করে। কেন, যার 20 লাখ টাকা আয় তার পক্ষে? আরে মশাই ছাড়ুন তো। হ্যাঁ, 1 কোটি টাকা আয় হলেও ওই 25,000 পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজার পক্ষে অশ্রুতপূর্ব উদারতা। ও, তিনি বুঝি একটু? আরে একটু নয় মশাই, একটু নয়। ওর নাম কি, যতদূর হতে হয় আর কি। গেল বছরে মহারাজা তার মাতৃর শ্রাদ্ধ সেরেছিলেন কত টাকায় জানেন? মাত্র 3,000 টাকায়। 3,000, বুঝেছেন মশাই? মাত্র 3,000 টাকা বাপ মায়ের কাছে বাঙালি গৃহস্থরাও যা অনায়াসে ব্যয় করে থাকে। আমি বিপুল বিস্ময়ে বললাম, কি বলছেন? এত বড় ডাকসাইটে মহারাজা? ওই মশাই, ওই হ্যাঁ, নামের ডাকে গগন ফাটে, কিন্তু মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্ত। কিন্তু শুনেছি মহারাজ বাহাদুর প্রায়ই ফি বছরে ইউরোপ আমেরিকায় বেড়াতে যান, তার জন্য তো কম টাকা শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, এই আমাদের মহারাজার ওই একটি মাত্র শখ আছে, আর তা হচ্ছে দেশ বেড়ানো। কিন্তু কীরকম হাত টেনে কত কম টাকায় তিনি যে তাঁর ওই শখ মেটান, শুনলে আপনারা বিশ্বাস করবেন না। আরে দাদা, ছো 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 বিলাতি মূল্যকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্ভেলাস ইস্টার্ন কিংয়ের নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন। বাবা, তাই নাকি? এমন ব্যাপার? তবে আর বলছি কি, যুবরাজের জন্যে কেউ যদি 5 লাখ টাকা নিষ্ক্রয় চায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজা দাঁত কপাটি লেগে মূর্ছিত হয়ে পড়বেন। আর 10 লাখ টাকা চাইলে তিনি হয়তো বলে বসবেন যুবরাজকে আর ফিরিয়ে আনার দরকার নেই। সুতরাং দুর্জয়গড়ের যুবরাজের জন্য তিনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটা তো রূপকথার মতন অসম্ভব কথা। তাহলে তো বলতে হয় যুবরাজের জন্য মহারাজের বিশেষ প্রাণের টান নেই। না, টান আছে, আছে মশাই, আছে, টান আছে। পুত্রের শোকে তিনি পাগলের মতন হয়ে গেছেন, তবে কিনা ছেলের শোকে বড় জোর তিনি পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তাঁর মৃত্যু হওয়াও অসম্ভব নয়।
বাপরে, তা আপনারা নিয়মিত মাইনে টাইনে পান তো মশাই? হ্যাঁ, তা পাই না বললে পাপ হবে। মহারাজা যাকে যা দেব বলেন ঠিক নিয়ম মতোই দেন আর কি। কিন্তু অত বড় মহারাজার প্রাইভেট সেক্রেটারি আমি। মাইনে কত পাই জানেন? মাসে মাত্র 150 টাকা। তারপর খানিকক্ষণ আমরা কেউ কোনো কথা কইলুম না। গাঙ্গুলি বললেন, আজ আবার আরেক ফ্যাসাদে পড়েছি মশাই। রবীনবাবু হয়তো আমার একটু উপকার করলেও করতে পারেন, দেখুন না। আমি বললুম, আদেশ করুন। আদেশ নয়, অনুরোধ বলুন। আসলে মহারাজা ওই বাংলা কাগজগুলোয় ওই 25,000 পুরস্কারের জন্য একটা বিজ্ঞাপন দিতে চান। সেটা লিখবার ভার পড়েছে এই অধমের ওপরে। এখন রবীনবাবু তো মস্ত লেখক, খুব অল্প কথায় কিভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, অর্থাৎ খরচ কম হয়, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আমি মশাই মাতৃভাষায় একেবারে যাকে বলে বিদ্যাদিগজ, কলম ধরেছে কি গলদঘর্ম হয়ে উঠেছি আর কি। তাই মানে বেশ, তো আমি বলে যাই, আপনি লিখে যান। আমি মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলুম। গাঙ্গুলি সেটা লিখে নিয়ে বললেন, তারপরেও আর এক বিপদ আছে। মহারাজার হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটি প্রকাশ করতে হবে। কিন্তু কাগজওয়ালারা হচ্ছে আবার যাকে বলে অন্য জগতের বাসিন্দা। সব কাগজের নাম ধামও তো আমি আবার জানি টানি না। তা শহরে তো প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা 15-20 খানার কম নয়। তাদের নামধামও আমি জানি। এই রে, তবেই সেরেছে। কি ব্যাপার, ভয় পেলেন কেন? ভয় পাবো না বলেন কি? আরে, দুর্জয়গড় তো বাংলাদেশ নয়। সেখানে বাঙালি কর্মচারী বলতে সবেধন নীলমণি এই একমাত্র আমি। 15-20 খানা বিজ্ঞাপন এখন আমাকে যদি নিজের হাতে কপি করতে হয় তো। নির্ভয় হন মিস্টার গাঙ্গুলি, বিজ্ঞাপনটা এখানেই রেখে যান, কপি করবার লোক আমার আছে। এক গাল হেসে মিস্টার গাঙ্গুলি বললেন, বাঁচালেন আমাকে। আপনার মঙ্গল হোক। এই টেবিলের ওপরে রইল তাহলে কাগজখানা। বইকালে এর কপিগুলো আর কাগজের নাম ঠিকানা নেবার জন্য আমি না হয় লোক পাঠিয়ে দেব। তাহলে আসি এখন। নমস্কার। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, একটা কথা ছিল, মানে দেখবেন মশাই, আমার মুখে মহারাজার যে চরিত্র বিশ্লেষণ শুনলেন সেটা যেন আবার মানে বুঝতেই তো পারেন। আমি হেসে উঠে বললুম, ভয় নেই, সেই কথা আমরা মহারাজকে বলে দেব না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগলো। হেমন্তের সঙ্গে আজ আমিও মহারাজ বাহাদুরের ওখানে গিয়েছিলাম। যুবরাজের জন্য মহারাজা এমন অস্থির হয়ে উঠেছেন যে হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতেই হলো। মহারাজা প্রথমেই জানতে চাইলেন তদন্ত কত দূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙলে না, কেবল বললে সে প্রাণপণ চেষ্টা করছে এবং তার চেষ্টা হয়তো ব্যর্থ হবে না। এরকম উড়ো কথায় মহারাজা খুশি তো হলেন না, বরং রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের ওপর কতকগুলো মানহানিকর বিশেষণ প্রয়োগ করলেন। পুত্র বিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখলে না, হাসি মুখেই বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখি তার বৈঠকখানার ভেতরে সতীশবাবু ঠিক পিঞ্জরাবদ্ধ সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটোছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, চমৎকার চমৎকার, বেশ মশাই বেশ। এদিকে এই ভয়ানক কাণ্ড, আর ওদিকে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। হেমন্ত হেসে বললে, হাওয়া খেতে নয় সতীশবাবু, গালাগাল খেতে গেছিলাম। গালাগাল খেতে? মানে দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের মতে দুনিয়ায় অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ, আর
আরে রেখে দিন মশাই আপনার দুর্জয়গড়ের তর্জন করছেন। এদিকে ব্যাপার কি জানেন? প্রকাশ করুন। আরে মশাই, আপনার ভবিষ্যৎবাণী তো সত্যি হলো। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলে চোরদের চিঠি এসেছে। তাই নাকি? কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? তাঁরই একমাত্র পুত্র তো সর্বপ্রথম চুরি যায়। হ্যাঁ, এই যে চিঠিটা আমি নিয়ে এসেছি, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে পত্রখানা নিয়ে হেমন্ত তার কাগজ পরীক্ষা করে বললে, সেই একই কাগজ, মেড ইন ক্যালিফোর্নিয়া। ভালো। চিঠিখানা সে উচ্চস্বরে পাঠ করলে, শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী সমীপেশু মহাশয়, আমরা দুরাশয় নই। আপনার পুত্র আমাদেরই কাছে আছে, তাহার সমস্ত কুশল, কিন্তু তাহাকে আর অধিক দিন আমাদের কাছে রাখিতে ইচ্ছা করি না। পুত্রের মূল্যস্বরূপ মহাশয়কে 1 লক্ষ টাকা মাত্র দিতে হইবে। চেক নয়, 10,000 টাকার 10খানি নোট দিলেই চলিবে। আগামী 15 তারিখ রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের উপরে আমাদের লোক আপনার জন্য টাকার অপেক্ষা করিবে। মনে রাখিবেন, আপনি যদি পুলিশে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেহ তাহার পশ্চাৎ অনুসরণ করে, তাহা হইলে আপনার পুত্রকে হত্যা করিতে আমরা একটু ইতস্তত করিব না। যদি যথাসময়ে টাকা পাই তবে তাহার পর 7-8 দিনের মধ্যেই আপনার পুত্রকে আমরা বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসিব, এইটুকু বিশ্বাস আমাদের করিতেই হইবে। আগামী 15 তারিখে টাকা না পাইলে বুঝিব মহাশয়ের পুত্রকে ফিরাইয়া লইবার ইচ্ছা নাই। তাহার পর আপনার পুত্রের ভালো মন্দের জন্য আমরা দায়ী হইব না। ইতি। হেমন্ত বললে, চিঠির তলায় নাম নেই। এ শ্রেণীর ভদ্রলোকেরা বিনয়ের অবতার, বুঝলেন? নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নয়। সতীশবাবু বললেন, এখন উপায় কি বলুন দেখি। 15ই তো আগামীকাল। কমলাকান্তবাবুর টাকা দেবার শক্তি আছে? না, সে আছে, আর টাকা তিনি দিতেও চান, কিন্তু সেই সঙ্গে তিনি চান ছেলে চোরদেরও ধরতে। সেটা কি করে সম্ভব বলুন তো? এই চিঠিখানা পড়লেন তো? চোরদের দুধ ধরা পড়লে বা কেউ তার পিছু নিলে কমলাকান্তবাবুর ছেলে বাঁচবে না। এইটাই আমি বলতে চাইছি। কিন্তু কমলাকান্তবাবু ছেলেকেও বাঁচাতে চান, অপরাধীদেরও ধরতে চান। এটা কি করে সম্ভব হতে পারে? তিনি এটাও বলেছেন যে ছেলে যতদিন চোরেদের হস্তগত থাকবে ততদিন আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে তো তাদের দুধকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আর তারপর যেদিন তারা ছেলে ফিরিয়ে দিতে আসবে সেই দিনের জন্য অপেক্ষা করে থাকতে হয়। না সতীশবাবু, সেটা আরোই অনিশ্চিত। অপরাধীরা বড় চালাক। তারা কবে কখন কি উপায়ে ছেলে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস দিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানায় তার ছেলেকে পৌঁছে দেবার ব্যবস্থা করবে। তাকে গ্রেফতার করেও আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তবে কাল অর্থাৎ 15 তারিখেই সেটা করতে হবে। তাহলে অপরাধীদের দুধ ধরা পড়বে, কমলাকান্তবাবুর 1 লক্ষ টাকাও বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করবে কে? মশাই, মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভের উপায় আবিষ্কার করা যায়। একটু সবুর করুন সতীশবাবু, আগে চা আসুক, বুঝলেন? প্রাণ মন একেবারে স্নিগ্ধ হোক, তারপর চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তুলতে কতক্ষণ। ওরে মধু, চা। যথাসময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে 1 ঢোক পান করে হেমন্ত বললে, আহ, বাঁচলুম। সকালবেলায় দুর্জয়গড়ের চা পান করে দেহের অবস্থা কি কাহিলি না হয়ে পড়েছিল। সে কি মশাই, রাজবাড়ির চায়ের নিন্দে করছেন? মশাই কি সন্দেহ করেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল রাজারাজ রাজবাড়িতেই? মোটেই তেমন নয় মশাই। দামি আর খাঁটি চায়নার টি পটে ঐশ্বর্যের সদর্প বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবেই এমন কোনো বাধা আইন নেই। চা মশাই যে সে হাতে তৈরি হয় না। ভালো চা তৈরি করবার সঙ্গে হারমোনিয়াম বাজানোর তুলনা করা চলে। ওই দুটোই যেমন সহজ তেমনই কঠিন। এই 2 ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে 1 জন। আর আমার চাকর মধু হচ্ছে 1 নম্বরের চাকর, বুঝলেন মশাই? আচ্ছা, আপাতত আপনার চায়ের ওপর এই বক্তৃতাটা বন্ধ করলে ভালো হয় না? ব্যস্ত হবেন না সতীশবাবু, ব্যস্ত হবেন না।
আমার মুখে বাক্যধারা ঝরছে বটে, কিন্তু আসল ঘটনা ঘটছে আমার মাথার মধ্যে। না না, বললেই তো আর হবে না। আমরা পুলিশ, প্রমাণ চাই। প্রমাণ বেশ দিচ্ছি। আগামীকাল রাত 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের উপরে ছেলে চোরদের দূত আসবে, তাই তো? আগে হ্যাঁ। কমলাকান্তবাবুর লোক তার হাতে লক্ষ টাকার নোট সমর্পণ করবে। তারপর আমাদের অর্থাৎ পুলিশের চর যাবে তার পিছনে পিছনে। ধুর মশাই, পর্বতের মৌসিক প্রসব। আরে চোরেদের চিঠিতে তো হ্যাঁ, কি লেখা আছে আমি তা ভুলিনি মশাই। পুলিশের চর এমনভাবে দূতের পিছনে যাবে সে একটুও সন্দেহ করতে পারবে না। এ আপনি কি বলছেন? দূত যদি অন্ধ আর নির্বোধ না হয় তাহলে সে ঠিক ধরতে পারবে কে তার পিছু নিয়েছে। আরে না মশাই, ধরতে পারবে না। এখানে আপনারা বিলাতি পুলিশের পদ্ধতি অবলম্বন করুন। ও, বিলাতি পদ্ধতি? তা কি পদ্ধতিটা কি শুনি? দেখুন, রাত 10টার ঢের আগে ঘটনাস্থলে চারদিকে তফাতে তফাতে দলে দলে গুপ্তচর ঘোরাফেরা করবে। মনে রাখবেন কিন্তু 5-10 জনের কাজ নয়। তারপর যথাসময়ে চোরেদের দূত আসবে, টাকা নেবে, সস্থানের দিকে প্রস্থান করবে। দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর, বুঝলেন? দূতের লক্ষ্য নিশ্চয়ই তার উপরে পড়বে। তা পড়ুক, ক্ষতি নেই। আমাদের প্রথম চর খানিক এগিয়েই দেখতে পাবে আর একজন নতুন লোককে। এই হলো আমাদের দ্বিতীয় চর। প্রথম চর দ্বিতীয়কে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে নিজে পিছিয়ে পড়বে বা অন্যদিকে চলে যাবে। চোরেদের দূত সেটা দেখে ভাববে সে মিছেই সন্দেহ করেছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চর কিছুটা পথ পার হয়েই পাবে আমাদের তৃতীয় চরকে। তখন সেও তৃতীয়ের উপরে কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়ের পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম বা ষষ্ঠ চর চোরদের দূতের পিছু নিলেই সে কিছুই সন্দেহ করতে পারবে না। বাহ, চমৎকার! এই তো বেশ আধুনিক পদ্ধতি। কিন্তু তারপর আমাদের আপাতত জানা দরকার কেবল চোরেদের কলকাতার আস্তানাটা। এখন কাউকে গ্রেফতার করাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে আছে 3-3টে বাচ্চা। তারা যে কলকাতায় নেই এটা আমরা জানি। আগে তাদের ঠিকানাটা বার করি, বুঝলেন? তারপর অন্য কথা। কলকাতায় চোর ধরতে গিয়ে যদি তাদের মরণের মুখে এগিয়ে দিই তাহলে আমাদের অনুতাপ করতে হবে। রোগী মেরে রোগ সারানোর মানে হয় না। কাল গেছে 15 তারিখ, রাত 10টার সময় কাল টালিগঞ্জে নিশ্চয়ই কিছু একটা রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। খবরটা জানবার জন্য মন উৎসুক হয়ে আছে আমার। সতীশবাবু অবশ্য কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বললে, না মশাই, আপনি হয়তো আসবেন রাত 12টার সময়, কিন্তু আপনার খবরের চেয়ে আমার ঘুমকে আমি বেশি মূল্যবান মনে করি। রাতের পর সকাল আছে, এর মধ্যেই খবরটা বাসি হয়ে যাবে না নিশ্চয়ই। যথাসময়ে শয্যা ত্যাগ, আহার ও নিদ্রা, হেমন্ত সাধ্যমতো এ নিয়ম রক্ষা করবার চেষ্টা করত। অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই দেখেছি 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিতে। সে বলতো, বুঝলে ভায়া, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত হয়ে আছে রিজার্ভ শক্তি। যারা অনিয়মের মধ্যেই জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসেই বাসা বাঁধে না, রিজার্ভ শক্তি থেকেও তারা বঞ্চিত হয়। সকালে বসে হেমন্তের সঙ্গে গল্প করছিল। হেমন্ত বলছিল, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউই সেটা ভেবে দেখবার চেষ্টা করি না। গোটা কয়েক দৃষ্টান্ত দিই, দেখো। প্রথমে ধরো আলেকজান্ডার দি গ্রেটের কথা। তিনি মারা গিয়েছিলেন যৌবনেই। অল্প বয়সে সিংহাসন পেয়েছিলেন বলে হাতে পেলেন তিনি অসীম ক্ষমতা, আর তার পিতার হাতে তৈরি সুশিক্ষিত সৈন্যদল। তার পিতা রাজা ফিলিপ অসময়ে দৈবগতিকে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। সে সময় তিনি যদি হঠাৎ মারা না যেতেন, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্য চালনা করতেন, তাহলে আলেকজান্ডার কখনো দিগ্বিজয়ী নাম কেনবার অবসর পেতেন কিনা সন্দেহ। ভেবে দেখো বিলেতের বালক কবি চ্যাটারটনের কথা। সবাই বলে দরিদ্রের ঘরে না জন্মালে তিনি তখনকার ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি হতে পারতেন। পৃথিবীর অনেক কবি ধনী বা রাজার কৃপাদৃষ্টি লাভ করে লক্ষ্মীকে প্রসন্ন করে সরস্বতীর সেবা করে গেছেন ষোড়শোপচারে, কিন্তু সেক্ষেত্রেও চ্যাটারটন দৈবের সাহায্য লাভ করেননি।
ফলে অনাহারের জ্বালা সইতে না পেরে বালক বয়সেই তিনি করলেন আত্মহত্যা। অত বড় প্রতিভার ফুল শুকিয়ে গেল ফুটবার আগেই। তারপর ধরো রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিওডোরের কথা। তিনি ছিলেন অজানা অনামা বংশের মেয়ে। পথের ধুলোয় পড়ে কাটত তার দিন। দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে থিওডোরা হলেন সম্রাজ্ঞী। এমনই আর কতই বা নাম করব। রবিন, আজ যাদের তুমি নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের মধ্যে অনেকেই হয়তো দৈবের হাতের খেলনা হয়ে এমন ঘৃণ্য নাম কিনেছে। দৈবগতিকে তাদের অজ্ঞাতসারেই যদি একটি বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে পড়তে না হতো, তাহলে আজ তারা বাস করতে পারত সমাজের উচ্চস্তরেই। আবার দেখো, আমাদের দলের অনেকেই বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলার কিনারাও করে ফেলে, কিন্তু তারও মূলে থাকে দৈবের খেলাই। আপাতত যে মামলাটা আমরা হাতে নিয়েছি সেটার এখনো কিনারা হয়নি বটে, কিন্তু এখনই দৈব আমাদের সহায় হয়েছে। তুমি বোধহয় সাংকেতিক শব্দে লেখা সেই বিজ্ঞাপনটার কথা বলছো? একদম, এই মামলায় সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি আমাদের সহায় হয়ে ওই সূত্রটাকে এগিয়ে না দিত, তাহলে এই মামলার কিনারা করবার কোনো আশাই আমি করতে পারতুম না। খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলেই হয় না হে রবিন, সেই সঙ্গে চাই দৈবের দয়া। তুমি দেখে নিও, এই মামলার অপরাধীর বিরুদ্ধে প্রধান প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। তার মানে অপরাধী যে ধরা পড়বে এ বিষয়ে তোমার কোনো সন্দেহই নেই? এক তিলও না। যে কোনো দেশের পুলিশের দফতর দেখলে তুমি আর একটা সত্য কথা জানতে পারবে। কি? অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী পুলিশের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ধরো এই ছেলে চোরের কথা। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংকেতিক শব্দ ব্যবহার করতে পারত। সে চিঠি ভুল ঠিকানায় গেলে বা পুলিশের হাতে পড়লেও খুব সম্ভব কেউ তার পাঠোদ্ধার করবার চেষ্টা করত না। ঠিক এই সময় রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো। অনতিবিলম্বে ঘরের ভেতর এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? কেল্লা ফতে! বাবা, কেল্লা ফতে কিরকম? আপনি কি আসল আসামিকেই ধরে ফেলেছেন নাকি? আরে তোর পাগল নাকি? নিচের দিক না সামলে ভীমরুলের চাকে হাত দিই কখনো? তবে? আরে মশাই, তাদের আড্ডা আবিষ্কার করেছি। বাহ, তা কি করে? আপনার ফন্দি কাজে লাগিয়ে। হেমন্তবাবু, এমনই নব নব উন্মেষশালিনী বুদ্ধি দেখিয়েই তো আপনি আমাকে যাকে বলে ওই মুগ্ধ করে রেখেছেন। আপনি জানেন হেমন্তবাবু, আপনার ফন্দিটা কাজ করেছে একেবারে ওই ঘড়ির কাঁটার মতো। চোরেদের দূত কোনো সন্দেহই করতে পারেনি। না না, ফন্দিটা আমার নয় মোটেই সতীশবাবু, আমি ওটা শিখে এসেছি বিলেত থেকে। কিন্তু যাক সে কথা, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপি খুলে বসে পড়ে বললেন, হ্যাঁ, ওই ওদের দূত বুঝলেন যথাস্থানেই এসেছিল। তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ, তারপর আমাদের চর না বলে বলা উচিত চরেরা তার পিছু নেয়। আচ্ছা, তা সে কোন দিকে যায়? রসা রোড ধরে সে প্রথমে উত্তরের দিকে যায়, তারপর প্রায় রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ের কাছে এসে একটা মস্ত বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। তা বাড়িখানার উপরে পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই, সে আর বলতে। ওই যে বাড়িখানা, তার নাম হচ্ছে মনসা ম্যানশন। অন্ধকার, বাইরে থেকে দেখে মনেই হয় না ভেতরে মানুষ আছে। আচ্ছা, যে লোকটা এসেছিল তাকে দেখতে কেমন? রাতে তো ভালো করে তার চেহারা দেখা যায়নি, তবে সে যে খুব লম্বা চওড়া আর তার পোশাক যে হিন্দুস্তানিদের মতো সেটা বোঝা গেছে। এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ও বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টা বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভার তুলে মুহূর্ত পরে মুখ ফিরিয়ে বলল, হ্যালো, হ্যাঁ দিচ্ছি। সতীশবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভারটা নিয়ে বললেন, হ্যালো, হ্যাঁ আমি। হ্যাঁ, কি বললে? সে কি? আরে বলো কি? সর্বনাশ, কি বলছো? তিনি অভিভূতের মতন
আরও খানিকক্ষণ থানার কথা শুনলেন, তারপর বদ্ধ স্বরে আচ্ছা ঠিক আছে, রাখছি বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালে, কিন্তু কিছু বললে না। সতীশবাবু ধপাস করে চেয়ারের ওপর বসে পড়ে করুণ স্বরে বললেন, হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি আর নেই। সে কি, পাখি উঠল কখন? তিক্ত কণ্ঠে সতীশবাবু বললেন, আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলাম আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে জেনেছে যে ওই যে মনসা ম্যানশন, সেটা হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু আজ 3 মাস খালি হয়ে পড়ে আছে। অর্থাৎ চোরেদের দূত সদর দিয়ে বাড়ির ভিতরে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে, কেমন, তাই তো? ঠিক তাই। আমাদের তো কাদা ঘেঁটে মরাই সার হলো। সর্দারজি, সাব্বাস। সর্দার? কে কে সর্দার? আবার কি? এই ছেলে চোরদের সর্দার আর কি, বাহাদুর বটে সে। আমাদের এত শেয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছুটোছুটি, সাফল্যের লাফালাফি, কালনেমির লঙ্কা ভাগ, তার এক ছেলে ভোলানো সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল মশাই। শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এই। আমি মানস নেত্রে বেশ নিরীক্ষণ করতে পারছি, বুঝলেন। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুকহাস্যে উচ্ছ্বসিত হয়ে 2 হাতে পেট চেপে কার্পেটের উপরে গড়াগড়ি খাচ্ছেন। হাসো সর্দারজি, হাসো। না, স্বীকার করছি মশাই, আমরা গর্দভের নিকটাত্মীয়, আমরা হেরো ভূত। সতীশবাবু বিরক্ত হয়ে বললেন, আরে থামুন মশাই, এটা কি ঠাট্টা তামাশার বিষয় নাকি? শুনুন মশাই, গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্টস, বুঝলেন। পরাজয়কে আমি হাসি মুখেই গ্রহণ করতে পারি। যে কখনো পরাজিত হয়নি সে বিজয় গৌরবেরও যথার্থ মর্যাদা বুঝতে পারবে না। সতীশবাবু ভার ভার মুখে বললেন, খেলা বেশ বেশ, কে কেমন খেলোয়াড় সে দেখা যাবে। আপনার এই সর্দারজি এখনো টের পাননি যে আমাদের হাতে তাস এখনো ফুরিয়ে যায়নি। দেখা যাক শেষ পর্যন্ত টেক্কা মারে কে। হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, তা আমাদের হাতে এখনো কি কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়ই। আরে সেই খবরটাও তো আজ দিতে এসেছি, জবর খবর। বাবা, বলেন কি? ঝাড়ুন দেখি আপনার জবর খবরের ঝুলি। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা ধীরে ধীরে মুছে গেল। বললেন, এই খবরটা যে পেয়েছি তার মূলেও কিন্তু আপনিই আছেন হেমন্তবাবু, কারণ এদিকেও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হেমন্ত বলে উঠল, আমি? ওহো, বুঝেছি। হ্যাঁ, অমনি বুঝেছেন, কিচ্ছু বোঝেননি। নিশ্চয় বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। কি বুঝেছেন বলুন তো? ক্যানিংয়ের কোনো মাঝির খোঁজ পেয়েছেন কি, তাই তো? আরে বাবা, ঠিক বলেছেন। জানি, কলকাতায় পাখির খাঁচা যখন খালি জবর খবর আসতে পারে তখন কেবল ক্যানিং থেকেই। খবরটা বুঝলেন হেমন্তবাবু, কাল রাতেই পেয়েছি। তা খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে ওই জলিল নামের এক বুড়ো মাঝিকে বের করেছে। সে নাকি আজ 3 মাসের ভেতরে 4 বার এক দল লোককে নিয়ে সমুদ্রের মুখে জামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসেছে। আবার আসার সময় ওই দ্বীপ থেকে যাত্রীও তুলে এনেছে। তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা মনে করছেন কেন? তার কারণ আছে। প্রথমত, জলিল বলে যে ওই অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। দ্বিতীয়ত, লোকগুলো যতবার গিয়েছে এসেছে ততবারই তাকে প্রচুর বকশিস দিয়ে বলেছে তাদের কথা সে যেন আর কারুর কাছে প্রকাশ না করে। আপনি বলুন না, এটা কি সন্দেহজনক নয়?
কিন্তু এ প্রমাণ সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। আরে শুনুন মশাই, আরো আছে, পুরোটা বলতে দিন। আচ্ছা, এই দেখুন, গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছেন, সে কথা মনে আছে তো? তার ঠিক পরের দিন 23রা তারিখের খুব ভোরে, মানে সূর্যোদয়ের আগেই 4 জন লোক জামিরা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্যে জলিলের নৌকো ভাড়া করেছিল। তাদের সঙ্গে ছিল একটা ওই বছর 4 সুন্দর শিশু। জলিল বলেছে যে শিশুটি ঘুমোচ্ছিল, আর সারা পথ সে তার সাড়া পায়নি। নৌকোর ভেতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছিল। নৌকোর যাত্রীরা জলিলকে বলেছিল যে ওই শিশুটি অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস হেমন্তবাবু, তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ঔষধ প্রয়োগ করে। কি হেমন্তবাবু, ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এ কথা আপনার মনে হচ্ছে না? হেমন্তের মুখের ভাবান্তর হলো না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল, নিবাত নিষ্কম্প দীপশিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবুর একখানা হাত সজোরে চেপে ধরে বলল, নিন উঠুন, এইবারে চাই অ্যাকশন, বুঝলেন? অ্যাকশন। আরে মশাই, কি করছেন? হাতটা ছাড়ুন, হাতটা। উড়ে বাবা রে, হাতটা তো দফা রফা হয়ে গেল। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিলে। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, আচ্ছা, আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই, বিলক্ষণ জানি। কুস্তিতে, বক্সিংয়ে এই সবেতে যে চ্যাম্পিয়ন হয়েছেন তাও আমি খবরের কাগজে পড়েছি, কিন্তু এই যত তাল আমার উপরেই কেন? আচ্ছা, আমি কি এই জামিরা নদীর মোহনদ্বীপের ছেলে ধরা? না রবীনবাবু, মুখ টিপে হাসবেন না। আপনিও এগিয়ে আসুন না, অ্যাকশন বলে গর্জন করে আমার আর একখানা হাত ভেঙে দিন, তাহলেই তো হয়ে যায়। আমি হেসে ফেলে বললুম, ও অভিপ্রায় আমার আছে বলে মনে হচ্ছে না। হেমন্ত লজ্জিত মুখে বলল, ওহো, সরি, ক্ষমা করবেন সতীশবাবু, আমার মনের আবেগটা না একদম হাত দিয়ে বেরিয়ে এসেছে। বাপস, ভবিষ্যতে মনের আবেগ মনের মধ্যেই চেপে রাখলে বাধিত হব। বাপরে বাপ। আচ্ছা, যাক, এখন কি বলতে চান বলুন। না, কাছে আসবেন না, দূর থেকেই বলুন, আপনি যথেষ্ট উত্তেজিত হয়ে আছেন। শুনুন, আজই মোহনদ্বীপের দিকে নৌকো ভাসাতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, আজই? না হেমন্তবাবু, তা তো হবে না। কেন হয় না? দেখুন, কেবল যে যাত্রার আয়োজন করতে হবে তা তো নয়, আমার হাতে আরো গুরুতর কাজ আছে। সেগুলোর ব্যবস্থা না করে আমার পক্ষে তো কলকাতা ছাড়া অসম্ভব। তা কবে আপনি যেতে পারবেন? ধরুন মোটামুটি আজকের মধ্যে সব মিটিয়ে দিয়ে চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ, তবে তাই চলুন। হ্যাঁ, কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। বলেন কি মশাই, যাচ্ছি বাঘের বাসায়, বেশি লোকজন নেব না মানে? আরে মশাই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শত্রুদের চর থাকতে পারে, তারাও আমাদের ওপর যে নজর রাখছে না সে কথা কি বলা যায়? একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের ওপরে হঠাৎ করে ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপেও হয়তো গিয়ে দেখবো পাখির দল বাসা ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু দলে হালকা হয়েও তো সেখানে যাওয়া নিরাপদ নয়। কে জানে তারা কতজন লোক সেখানে আছে। কিন্তু ভারে কাটার চেয়ে ধারে কাটাই ভালো। শুনুন, আমরা কাল রাতের অন্ধকারে গা ঢেকে 12 লোক মিলে 2খানা নৌকোয় চেপে যাত্রা করব। আপনি সেই ব্যবস্থা করুন। সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা হয়, অবশ্য সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। আরে সবাই সশস্ত্র হয়ে যাবে কি মশাই? চাকর বামুনও তো নিয়ে যেতে হবে নাকি? আমাদের কাজগুলো তাহলে করবে কে? চাকর বামুন? খেপেছেন মশাই, আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্নার ভার নেবে রবিন। কে? রবিন বাবু? আরে মশাই, উনি তো কবি, খালি কলম নাড়েন, হাতা খুন্তি নাড়াবার শক্তি ওর আছে নাকি? ও বাবা, ভয় নেই সতীশবাবু। হাতা খুন্তি নেড়ে রবিন যে হাঁড়ি কড়ার ভেতরেই বস্তুহীন কবিতা রচনার চেষ্টা করবে না, সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবিনকে চেনেন না বলেই আপনি এত ভাবছেন মশাই, কিন্তু ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না।
কুমড়ো ফুল চয়ন করে বেসন সহযোগে ফুলুরি বানাতেও ও কম ওস্তাদ নয়। বুঝলেন মশাই, ও বোধহয় শাপভ্রষ্টা দ্রৌপদী, পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে মর্তধামে। সে কি রবিনবাবু, এসব সত্যি নাকি? হরি আর হরের মতো আপনিও কি একই সঙ্গে কবি আর কুক? আমি বললুম, হেমন্তের অত্যুক্তির কথা ছেড়ে দিন, ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাঁধতে জানে না, এমন বিশ্বাস কেন হলো আপনার? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন? হ্যাঁ, ওই তো, যিনি ওই মন্টে ক্রিস্টো, তারপর 3 মাস্কেটিয়ার্স এইসব লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, তিনি। তার এক হাতে থাকতো কলম আর অন্য হাতে হাতা। একসঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। ঠিক এই সময় আবার একখানা মোটর আমাদের বাড়ির দরজায় এসে থামল সশব্দে। তারপরেই দ্রুত পদে ঘরের ভেতর প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। সতীশবাবু বললেন, আসুন আসুন মিস্টার গাঙ্গুলি। এ কি, আপনার মুখ চোখ অমন ধারা কেন? গাঙ্গুলি বললেন, আরে আপনাকে আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কিনা এখানে বসে ষড়যন্ত্র করছেন। হ্যাঁ, না 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 না, ভুল হলো মিস্টার গাঙ্গুলি। পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে তো বেশ বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ওরে বাবারে, বিপদ বলে বিপদ। মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। সে কি, কেন কেন? হেমন্তবাবু, শেষটা আপনার কথাই সত্যি হলো। হেমন্ত বিস্মিত কণ্ঠে বললে, আমার কথা সত্যি হলো? সে আবার কি? আরে চোর বেটারা 15 লক্ষ টাকার দাবি করে মহারাজা বাহাদুরকে বিষম এক পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনে, ডাকু। সতীশবাবু লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, ওরে বাবা, কি সর্বনাশ, কি সর্বনাশ! হেমন্ত আর কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না, খালি বললে, ও এই কথা। চিঠিখানা কোথায় দেখি? এই যে আমার কাছে, এই নিন। পকেট থেকে পত্র বের করে হেমন্তের হাতে দিলেন তিনি। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়লে তার বাংলা মানে দাঁড়ায় এই: মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পিছনের রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হবার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। আর আমরা টাকা না পেলে যুবরাজের জীবনাশঙ্কা আছে। ইতি। সতীশবাবু বললেন, ও বাবা, এ তো প্রায় একই রকম চিঠি, কেবল এখানা হচ্ছে ইংরেজিতে লেখা আর টাইপ করা। ও বাবা, এরকম আরও চিঠি আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, এমনই এক চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলে ধরারা শ্যামলপুরের জমিদারের কাছ থেকেও 1 লাখ টাকা নিয়ে গেছে। সে কি? আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলেন? হ্যাঁ, আপনি চোরের শর্তগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বের করার উপায় আছে? হ্যাঁ, তাও বটে, তাও বটে। একটু গোলমাল করলেই ছুঁচোরা আবার ছেলে খুন করবো বলে ভয় দেখায়। তা পারে, বেটারা সব পারে, গুন্ডা, খুনে, ডাকু। এই এক চিঠি আমাদের অত বড় মহারাজা বাহাদুরকে একদম কাত করে ছেড়ে দিয়েছে, যাকে বলে পপাত ধরণী তলে আর কি। আচ্ছা, আজ তো হচ্ছে 16ই, তাই তো? তার মানে আর ঠিক 7 দিন পরেই 24-এ। মহারাজা কি করবেন কিছু স্থির করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার কি টাকা দেবার ইচ্ছে নেই নাকি? গাঙ্গুলি 2 চোখ বড় করে বললেন, ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে? এক কথায় 15 লক্ষ টাকা জলে দেবার ইচ্ছে হবে আমাদের মহারাজার?
বলেন কি মশাই? কিন্তু এখন তাকে দেখলে আপনাদের দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর টাকা হারাবার ভয়ে একেবারে তিনি ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে না পেরে আপনাকে আর সতীশবাবুকে নিয়ে যাবার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। চলুন আপনারা, চলুন চলুন। হ্যাঁ, আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি তো খালি পরামর্শ। যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া তো উপায় নেই। না মশাই, না, ও পাপীদের কথায় বিশ্বাস নেই। তারপর অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি ছেড়ে না দেয়? তবু ওদের কথা মতোই আমাদের কাজ করতে হবে। ইষ্টকময়ী কলিকাতা নগরীর কঠোর বুকের ভেতর থেকে একেবারে এসে পড়েছি নদীর কলসঙ্গীতে জীবন্ত প্রকৃতির কোলে। চিরদিন কাব্যচর্চা করি, এখানে এসে মনে হচ্ছে যেন স্বদেশে ফিরে এসেছি। এর মধ্যে বলবার মতন ঘটনা কিছুই ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলুম, মহারাজা বাহাদুরের হাহুতাশ বাণী বহন করে মিস্টার গাঙ্গুলি এসে বারংবার আক্রমণ করেছেন এবং কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে 5 বার রাজবাড়িতে ছুটতে হয়েছে। মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 5,00,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করো, নয় অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করো। 25,000 টাকা পুরস্কারের উপরেও তিনি আরও 25,000 টাকা দেবেন। মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার যা অবস্থা হয়েছে তাকে দেখলে দুঃখই হয়। তিনি হচ্ছেন ফিটফাট ব্যক্তি, ইস্ত্রি করা পোশাকের প্রতি ভাঁজটি পর্যন্ত অটুট রেখে চলাফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘরে সর্বদাই একটি করে টাটকা ফুল থাকে। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকি বা হুকুমের চোটে দিক বিদিক জ্ঞান হারার মতো দৌড়ঝাঁপ করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি গেছে নষ্ট হয়ে এবং বোতামের ফুল গিয়েছে কোথায় ছিটকে পড়ে। যতবারই দেখেছি ততবারই হাঁপাচ্ছেন এবং এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, ওরে বাবারে, পাগলা রেজার পাল্লায় পড়ে আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হয়। এ চাকরি আমার পোষাবে না মশাই, এ চাকরি আমার পোষাবে না। যাক, মহারাজার কবল থেকে মুক্তি লাভ করে আমরাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই সরে পড়েছি। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছি সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য হাওয়াটা একটু বদলে আসছি। শুনে গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বললেন, এই দুঃসময়ে একলা আমাকে মহারাজার খপ্পরে ফেলে আপনারা দেবেন পিঠ টান। আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন একবার? হ্যাঁ, আমাদের ভাববার দরকার নেই মশাই, জীবের স্বধর্ম আত্মরক্ষা করা। আপনিও আত্মরক্ষা করুন। আর দুর্জয়গড়ের মামলা? মহারাজকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে। আমরা 2-4 দিন পরেই এসে আসামিকে ধরবার চেষ্টা করব। গাঙ্গুলি গজ গজ করতে করতে চলে গেলেন। আসামিকে ধরবার চেষ্টা করব? ও আসামির কথা নিয়ে আপনারা মাথা ঘামাতে চান, ঘামাবেন। আমার আর সহ্য হচ্ছে না। এই চাকরি আমি ছেড়ে দেব এ চাকরি আর করব না। যথাসময়ে সদল বলে কলকাতার ধুলো ধোঁয়া ধুম ধাড়াক্কা পিছনে ফেলে শহর ছাড়া বিজন পথে এগিয়ে চললাম। রাত আঁধারে চুপি চুপি কালো জলে ভাসল আমাদের 2 নৌকো। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি, এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি এ বিষয়েও কিছুমাত্র সন্দেহ নেই। নৌকো চলেছে অন্ধকারের কালো চাদরে গা মুড়ে, দাঁড়ে দাঁড়ে তালে তালে বাজিয়ে চলেছে জলতরঙ্গ বাজনা। দুকুলের কাহিনী ভুলিয়ে সামনে অকুলের ইঙ্গিত জাগিয়ে চলেছে নৌকো। ঘুমের দেশে ঘুম ভাঙানো সঙ্গীতের সুর বুনতে বুনতে চাঁদ উঠল দূর বনের ফাঁকে। মনে হলো
পূর্ণ প্রকাশের আগে যেন গাছের ঝিলিমিলির আড়াল থেকে চাঁদ লুকিয়ে লুকিয়ে দেখে নিতে চায় পৃথিবীর উৎসবে আজ কত দর্শকের সমাগম হয়েছে। দেখতে দেখতে শুনতে শুনতে অবশেষে জড়িয়ে এলো আমার চোখের পাতা। নদীর নাম জামিরা। এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই, সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং, সমুদ্রের রঙের আভাসে জলবসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বললে, ওই সেই দ্বীপ কর্তা, ওই সেই দ্বীপ। হ্যাঁ জলিল, ও দ্বীপের নাম কি? জানি না তো কর্তা। জানো না? ও দ্বীপের কোনো নাম নেই কর্তা। ঝোপ জঙ্গল, বড় বড় গাছ, দ্বীপের দিকে তাকালে আর কিচ্ছু দেখা যায় না। আর কিছু দেখবার আশাও আমরা করিনি। হেমন্ত বললে, ওখানে নৌকা লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালে, না। আচ্ছা, যারা তোমায় এখানে নিয়ে আসে তারা নামে কোথায়? জলিল আবার মাথা নাড়ে, অর্থাৎ তারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। মানে আমরা যেখানে খুশি নামবো? হ্যাঁ কর্তা। আমাদের নৌকো দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, বাবা, দ্বীপটা কত বড় সেটা তো এখান থেকে ঠিক বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতরে আসল জায়গাটা খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। পরপর দুখানা নৌকোয় তীরে এসে লাগলো। প্রথম নৌকোয় ছিলুম আমরা তিনজন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্র শস্ত্র, রসদ এবং অন্যান্য সমস্ত মালই ঠাসা ছিল আমাদের নৌকোতেই। দ্বিতীয় নৌকোয় ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধেই পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে একটা মাঠ পাওয়া গেল। লম্বায় চওড়ায় 1/2 মাইলের কম হবে না। চারিদিকেই তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানুষিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এ দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে সন্দেহ হয়। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে রাখো। কারোর সঙ্গে দেখা না হলে ফিরতে হবে, আবার কারোর সঙ্গে দেখা হলেও অবস্থা গতিকে হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হবে। মাঠের মাঝ বরাবর এসেছি। হেমন্ত হঠাৎ বলে উঠল, রবীন, সতীশবাবু, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সতীশবাবু বললে, তোর মশাই, কই আমি তো কোথাও আশার ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। হেমন্ত হাত তুলে একদিকে উঙ্গুলি নির্দেশ করে বললে, ওই দেখুন। কি দেখব? ধোঁয়া। অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমে ওপর দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধূম। হেমন্ত বললে, ধোঁয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। আরে মশাই, দাবানল নিজেই জ্বলে। উফ, ওটা দেখে কি মনে হচ্ছে, দাবানলের না উনুনের ধোঁয়া? হ্যাঁ, এটা তো উনুনের ধোঁয়া মনে হচ্ছে। তবে এগিয়ে চলুন তাড়াতাড়ি। সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথা বলল না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে দাঁড়ালুম। সতীশবাবু বললেন, ওরে বাবা, আবার একটা ঘন বন এলো। সে আসুক, বন আমাদের বন্ধুর মতো লুকিয়ে রাখবে। এখানে বনের ভেতরে যে একটা স্বাভাবিক পথের মতো রয়েছে। ভালোই হলো,
ধোঁয়া দেখেছি উত্তর পশ্চিমে, পথটাও গিয়েছে ওই দিকেই। এগিয়ে চলো, এগিয়ে চলো। পথ দিয়ে এগোতে এগোতে মানুষের স্মৃতিচিহ্ন পেলুম। এক জায়গায় পেলুম একটা আধ পোড়া বিড়ি, মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপ। বুঝলুম পথটা ব্যবহৃত হয়। মাইলখানেক অগ্রসর হবার পর হেমন্ত বললে, সতীশবাবু, আর বোধহয় এভাবে এগুলো নিরাপদ নয়, বুঝলেন? আপনারা এক কাজ করুন, এইখানে অপেক্ষা করুন। আমি ওই বড় বট গাছটায় চড়ে চারিদিকটা একবার দেখি। সে গাছের তলায় গিয়ে জুতো খুলে ফেললে, তারপর উপরে উঠতে লাগলো। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকেই শুনলুম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গাভীর গম্ভীর হাম্বা রবও শোনা গেল। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। বললুম, কি দেখলে হেমন্ত? যা দেখবার সবই দেখলাম। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান ৫-৬। জনাতিনেক লোককেও দেখলুম, বুঝলে? বেশ লম্বা চওড়া, কারুরই চেহারা বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতো নয়। বাড়ির ভিতরে নিশ্চয়ই আরো লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? খুবই কাছে। অতঃপর কি কর্তব্য? কিন্তু হেমন্তের সাড়া আর পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছটার চারিপাশ ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখলো, আর তারপর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে আমরা আর কেউ তাকে ডাকতে ভরসা করলুম না। মিনিট ৫-৬ এভাবেই কাটলো। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বললে, ঠিক 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 হয়েছে। সতীশবাবু বললেন, কি হয়েছে, কি হয়েছে হেমন্তবাবু? আচ্ছা, আপনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন বলুন তো? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আমি ভেবে দেখছিলুম কোনো উপায়ে রক্তপাত না করেই গাছ হাসিল করা যায় কিনা। ও বাবা, তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? বাবা, তাতে আর অসম্ভব কি? এটা তো মুনি ঋষিদের তপবন নয় মশাই, মানুষ বাঘের বাসা। ভেবে কি স্থির করলেন? শুনুন, ৮ জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছটার আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুক যেন ওই পথ থেকে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা ৬ জনে মিলে ওই বাড়ির কাছে এগিয়ে যাই। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপটোপের মধ্যে লুকিয়ে পড়ব। তারপর আমাদের বাকি ৩ জন আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। স্বাভাবিকভাবেই ওদের মধ্যে পড়ে যাবে বিষম সাড়া, আর আমাদের ৩ জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। তারপর আসামিরা সদল বলে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুত পদে সত্য সত্যই পলায়ন করবে বনের পথে। ওরাও তখন নিশ্চয়ই তাদের পিছনে পিছনে ছুটবে। শত্রু সংখ্যা মোটে ৩ জন দেখে ওরা কিছুই ভয় পাবে না। তারপর আমাদের ৩ জন লোক এই বটগাছটা পেরিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে সুমুখ ফিরে বার করবে তাদের রিভলভার, এবং তাদের একজন বাজাবে হুইসল। সংকেত শুনে সেই মুহূর্তেই ৮ জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াবে শত্রুদের ঠিক পিছন দিকে। সামনে ৩টে রিভলভার আর পিছনে ৮টা বন্দুক। এ দেখেও যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে ২-১বার বন্দুক রিভলভার ছুঁড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটতে দেরি লাগবে না। কে সতীশবাবু, প্ল্যানটা কি আপনার পছন্দ হচ্ছে? অসাধারণ মশাই, অসাধারণ। পছন্দ হচ্ছে না আবার? এক্ষেত্রে এর থেকে নিরাপদ প্ল্যান আর কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কি করে যে আপনি ফোন দিয়ে আবিষ্কার করেন আমি তো মশাই বুঝতেই পারি না। ধন্যী ধন্যী মানুষ আপনি। আমি এই জন্যই আপনাকে বলি আপনি জিনিয়াস। আর আমরা ঝোপের ভেতরে লুকিয়ে বসে বসে কি করব হেমন্ত? তোমার গল্প না মশাদের ঐক্যতান শুনবো? না না, ও দুটোর একটাও নয়। শত্রুরা যেই আমাদের লোকের পিছনে তাড়া করে বনের ভেতরে ঢুকবে, আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে ঢুকে পড়ব ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলের ২-৩ জন লোক তখনও সেখানে থাকে তাহলে আমাদের ৩টে রিভলভারের সামনে ওরা পোষ না মেনে পারবে না। তারপর আমরা খুঁজে দেখব কোথায় বন্দী হয়ে আছে কলকাতায় হারিয়ে যাওয়া ৩টি ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভেতর গ্রেপ্তার করবার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেতে পারে। না 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 রবিন, সাবধানের মার নেই, বুঝলে? ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে না। গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতরে কোনো গুপ্তস্থানে পালিয়ে যায়,
তখন আমরা কি করব? হেমন্ত, এইটুকু সময়ের মধ্যেই তুমি সব দিক ভেবে নিয়েছো? ভাবতে হয় ব্রাদার, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময় কাজে লাগাতে না পারে তাকেই পড়তে হয় পদে পদে বিপদে। কিন্তু না, আর কথা নয়, চলো চলো চলো, সবাই প্রস্তুত হও। আমরা তিনজনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভেতরে বসে দেখলুম সামনেই সাদা কলি দেওয়া একটা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌকাঠের ওপর একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আর একটা লোক গাভীর দুগ্ধ দহন করছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতন জায়গা, সেখানে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি কথাবার্তা কইছে। হেমন্ত ঠিকই বলেছে, এদের কারুর চেহারায় কার্তিকের মতো নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জনতিনেককে মনে হলো হিন্দুস্তানি বলে। অনতিবিলম্বেই আমাদের 3 জন লোক বনের ভেতর থেকে আত্মপ্রকাশ করলে। দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসা মাত্রই সদর দরজার লোকটা সবিস্ময়ে হুকোটা পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় হাঁকলে, এই কেরে কেরে কেরে! আমাদের লোকেরা দাঁড়িয়ে পড়ল চমকে এবং থমকে। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে খসে পড়া মানুষ। আমাদের লোকেরা জড়সড় হয়ে পিছোতে লাগলো পায়ে পায়ে, আর তারপরেই উঠল মহা হইচই। বাড়ির ভেতর থেকেও আরও 4 জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা আবার একেবারে যমদূতের মতো, যেমন ঢ্যাঙা তেমনই চওড়া। আমাদের লোকেরা যেন প্রাণের ভয়ে বনের ভেতরে অদৃশ্য হলো। চাতালের ওপরে কতগুলো ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মার মূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকলো বনের ভেতর। হেমন্ত খুশি মুখে বললে, বাহ, বিনা রিহার্সালে আমাদের লোকেরা একদম প্রথম শ্রেণীর অভিনয় করেছে। এখন ওরা শেষ রক্ষা করতে পারলেই হয়। কোনো ভয় নেই হেমন্তবাবু, সঙ্গে যাদের এনেছি তারা হচ্ছে বহু যুদ্ধজয়ী বীর। আচ্ছা, এইবারে কি আমরাও বেরিয়ে পড়ব? না 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 না, আরও মিনিট 2-1 অপেক্ষা করা যাক। মিনিট 2-1 কাটল। হেমন্ত বললে, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবার আমাদের বীরত্ব দেখাবার পালা। এত গোলমালেও বাড়ির ভেতর থেকে যখন আর কেউ বেরোলো না, তখন নিশ্চয়ই পথ সাফ। কিন্তু তবু রিভলভারগুলো হাতে নেওয়াই ভালো। সামনের জমিটা পার হলুম। গাভীটা অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে রইল। বোধহয় আমাদের মতো ভদ্র চেহারা এ অঞ্চলে সে আর কখনো দেখেনি। বাড়ির ভেতরে জনপ্রাণীর কোনো সাড়া নেই। 5খানা ঘর, সব ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই ঢুকলুম, কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় এসে মাথা চুলকোতে চুলকোতে বলল, ব্যাপারটা বুঝতে পারছি না তো। হঠাৎই শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে বললেন, আচ্ছা, একটা ছেলের কান্না শোনা গেল না? ছেলে কাঁদে কোথায়? আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলুম মেঝের ওপরে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পেতে বললুম, এখানে এখানে, এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার ওপর আঘাত করে বুঝলুম পুরু লোহার পাত পিটে তৈরি, প্রকাণ্ড কড়াই, প্রকাণ্ড কুলুপ লাগানো। হতাশ স্বরে বললুম, এ কুলুপ ভাঙা অসম্ভব। এবার ভেতর থেকে কান্না জাগলো একাধিক শিশুকণ্ঠের। সকাতরে একজন কাঁদছে। সতীশবাবু 2 কানে হাত চাপা দিয়ে বললেন, ছি 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 ছি, 3 রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে? এরা কি পাষণ্ড! হেমন্ত দরজার উপরে সজোরে 8-10 বার পদাঘাত করল। দরজা ঝনঝন করে বেজে উঠল। আমি বললুম, বৃথা চেষ্টা হেমন্ত, এই গুন্ডাগুলো ধরা পড়লে তবে চাবি দিয়ে দরজা খোলা যাবে, তাছাড়া নয়। এখনো তো বনের ভেতরে কোনো সাড়া শব্দই পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায় তাহলেও কি আমরা এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভাগা শিশুদের কান্নাই শুনবো? তাছাড়া উপায় কি? দাঁড়াও, উপায় আছে আমার এই ব্যাগে। বলেই হেমন্ত মাটির ওপর উবু হয়ে বসে পড়ল। হেমন্ত
যখনই বাইরে কখনো অ্যাডভেঞ্চারে বেরোতো, একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে সর্বদাই থাকত। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট ছোট যন্ত্র সাজানো থাকতো, আমি তাদের হিসাবও জানি না, মর্মও বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, এটি হচ্ছে আমার ভ্রাম্যমান ল্যাবরেটরি। বলা বাহুল্য ব্যাগটি আজও তার হাতে আছে। সে ব্যাগ খুলে বের করল কাঁচের ছিপি আটা দুটি ছোট ছোট শিশি। প্রচণ্ড কৌতূহলী হয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজার একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলে। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আর এক রকম চূর্ণ নিয়ে একটা চামচের ভেতর রাখলে। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল ধ্রুম 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 করে পর পর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বললে, তাহলে বনবাসী বন্ধুরা বশ মানেননি, সেপাইদের সঙ্গে তারা লড়াই করছেন। বেশ বেশ, কিন্তু যুদ্ধ জিতে ফিরে এসেও দেখবে তাদের বন্দিশালা শূন্য হয়ে পড়ে আছে। সতীশবাবু, তফাতে সরে যান। রবিন, হট যাও। দূর থেকেই দেখলুম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের চূর্ণের ওপরে ধরল। চূর্ণ জ্বলে উঠল, আর তারপরেই সেই চামচের জ্বলন্ত চূর্ণটা লোহার দরজার ছড়ানো চূর্ণের ওপর ফেলে দিয়েই চোখের নিমেষে লাফ মেরে তফাতে সরে এলো। মুহূর্তের মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা। সঙ্গে সঙ্গে চড়চড় পটপট শব্দ। বিষম বিস্মিত চোখে আমরা দেখতে লাগলুম সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভেতরে বসে যাচ্ছে। আর তারপরেই হুড়মুড় ঝনাত করে হঠাৎ একটা শব্দ হলো। বুঝলুম দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলুম লোহার দরজার একটা পাল্লায় যেখানে কড়ার গোড়া ছিল, সেখানটায় রয়েছে একটা এত বড় ছ্যাঁদা যে হাতের মুঠো পর্যন্ত তার ভেতর দিয়ে গলে যেতে পারে। সতীশবাবু হতভম্বের মতো বললেন, এই দেখো, এ কি কাণ্ড! থার্মিট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানি রেসন শহরে গোল্ডস্মিথ নামে একজন রসায়নবিদ পণ্ডিতের আবিষ্কার। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি প্রস্তুত, বুঝলেন? তার উপরে যদি ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যে তার তাপ ওঠে 5400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। থার্মিট যেটুকু জায়গার উপরে ছড়ানো থাকে, লোহার বা ইস্পাতের কেবল সেইটুকু অংশই গলিয়ে দেয়। লোহার সিন্দুকের উপরে যদি এই থার্মিট ব্যবহার করা হয়, তারও দুর্দশা হবে এই দরজাটার মতোই। বাবা! হেমন্তবাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি চোর হলে না, কলকাতার আর রক্ষে থাকতো না মশাই। এখন গল্প রাখুন মশাই, বনের ভিতর কি হচ্ছে জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, তারপরেই অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, নিচে কে আছো? খোকা বাবুরা, নিচে কে আছো? বেরিয়ে এসো, আর তোমাদের ভয় নেই, আমরা তোমার মা বাবার কাছ থেকে এসেছি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। সিঁড়ির তলায় অন্ধকারের ভেতর থেকে উঁকি মারতে লাগলো 3খানি শীর্ণ কাতর কচি মুখ। উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বললে, সতীশবাবু, খোকাদের ভার আপনার উপরে, আমি গোলমালটা কিসের একবার শুনে আসি। এসো রবিন। বাইরে গিয়ে দেখলুম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরেই এখানকার দুশ্মন চেহারার গুন্ডাগুলো, তাদের প্রত্যেকেরই হাতে হাত করা এবং সব পিছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুনে দেখলুম বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার দুশ্চিন্তা হচ্ছিল, বুঝলে? এখন বোঝা যাচ্ছে বন্দুক ছোড়া হয়েছে কেবল এদের ভয় দেখাবার জন্যেই। বুঝেছ রবিন, বিনা রক্তপাতেই কেল্লা ফতে। চমৎকার। আমি ভাই বৈষ্ণবের ছেলে, রক্তপাত মোটেই ভালোবাসি না। কলকাতায় এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লৌহ ব্যবসায়ী পতিত পাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে
প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্তের সঙ্গে আমি ঢুকলুম রাজবাড়ির ভেতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিলে 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে আমাদের মহারাজা বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কোচের ওপর মহারাজা বাহাদুর 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তার চোখের কোলে গাঢ় কালির রেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কোচের পিছনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। আমাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন আর তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্ত বাবু, আপনি কি আজ মজা দেখতে এসেছেন? সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার পক্ষে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন। শুনলাম আপনি আমার মামলা ছেড়ে দিয়ে গেছেন হাওয়া খেতে। সে কি, এই কথা আপনাকে কে বললে? গাঙ্গুলি। গাঙ্গুলি বললেন, চোরকে 15 লাখ টাকা দিয়ে আপনি যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন। আমি কেবল সেই কথাই মহারাজা বাহাদুরকে জানিয়েছিলাম। ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া একই ব্যাপার। নিশ্চয় নয়। আমার সামনে এত বেশি চেঁচিয়ে জোরে জোরে কথা বলবেন না হেমন্ত বাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? শুনুন মশাই, পদসেবা জীবনে কখনো করিনি, কাজেই কারুর পদের মর্যাদা নিয়ে আমি মাথাও ঘামাইনি কখনো। হেমন্ত হাসতে হাসতে বললে, অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা বাহাদুর অভ্যস্ত নন। বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের পানে স্থির চোখে তিনি তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্তবাবু, ওসব বাজে কথা যেতে দিন। আসলে মহারাজা বাহাদুরের মেজাজ আজ খুব একটা ভালো নয়। ভুলে যাবেন না, আজ হচ্ছে মাসের 24 তারিখ। বুঝতেই তো পারছেন সব। আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। মহারাজা ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ, মজা দেখতে। আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। আমি মজা দেখতে আসিনি মহারাজ, মজা দেখাতে এসেছি। হ্যাঁ, এ কথার অর্থ? অর্থ হচ্ছে প্রথমত আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। অর্থটা আরো জটিল হয়ে উঠল, নয় কি গাঙ্গুলি? আমি তো অর্থই খুঁজে পাচ্ছি না। এ হচ্ছে অর্থহীন কথা। আচ্ছা, সতীশবাবু এসেই বরং এর অর্থ আপনাদের বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, ডেকে পাঠান। যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বললে, মহারাজ, প্রথমে আমি ভেবেছিলাম কলকাতার নিজস্ব কোনো ছেলে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই চুরি গিয়েছিল আরও 2টি ছেলে। কিন্তু তারপরেই আমার ভ্রম আমি বুঝেছি। এখন জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলো দেবার জন্যই প্রথম ছেলে 2টিকে চুরি করা হয়েছিল, কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা। মহারাজা ফ্যাল ফ্যাল করে হেমন্তের মুখের পানে তাকিয়ে বললেন, আপনার কোনো কথারই মানে আজ বোঝা যাচ্ছে না। ঠিক এই সময়ে ঘরের ভেতর এসে দাঁড়ালো সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না। হাঁ করে স্তম্ভিত চোখে তাকিয়ে রইলেন। বাবা, বাবা, বাবা বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে পিতার কোলের ভেতর ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতন হয়ে রইলেন। তার 2 চোখ ছাপিয়ে ঝরতে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসংবরণ করে 2 হাতে ছেলের মুখ ধরে তিনি বললেন, খোকন, খোকন, খোকন বাবা, এতদিন তুই কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? আমাকে ধরে রেখেছিল বাবা। কে? আমি তাদের চিনি না। কে তোকে ফিরিয়ে এনেছে? যুবরাজ ফিরে আঙুল দেখিয়ে
আমাদের দেখিয়ে দিলে। মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন আপনারা। আপনাদের এখনই আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। আমার চেকবুক কই? গাঙ্গুলি, গাঙ্গুলি। সতীশবাবু বললেন, কিন্তু মহারাজা, মিস্টার গাঙ্গুলি তো এখন আসতে পারবেন না, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়ল? তিনি বাইরে গিয়ে যেই দেখলেন যে গাড়ির ভেতরে আমার পাশে যুবরাজ বসে আছেন, অমনি হরিণের মতো ছুটে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালারা গিয়ে তাকে ধরে ফেললে। এতক্ষণে বোধহয় তিনি হাতে লোহার বালা পড়েছেন। মহারাজা ধপাস করে কৌচের ওপর বসে পড়লেন, বললেন, আমার সব মানে গুলিয়ে যাচ্ছে, সব মানে গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গুলোবে না মহারাজ, আমি সব বুঝিয়ে দিচ্ছি। দেখুন, মামলাটা হাতে নেবার সঙ্গে সঙ্গেই আমি দৈবগতিকে একটা সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলুম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণে ছেলে ধরবার জন্যে গুন্ডার দল গঠন করেছে। সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে এও টের পেলুম। তার নিজের হাতের লেখা এক পত্র পেয়ে আরও আন্দাজ করলুম সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় পাওয়াই যায় না। তারপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে যখন জানলুম যে আপনার সঙ্গে গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, তখন প্রথম থেকেই আমার সন্দেহ আকৃষ্ট হয় তার দিকেই। তারপর একদিন গাঙ্গুলি নিজেই তার মৃত্যুবাণ তুলে দিল আমার হাতে। কোন খেয়ালে জানি না, মহারাজার কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লেখবার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করলে। রবিনের মুখে ভাষা শুনে সে নিজের হাতে লিখে নিলে, আর তার সেই হাতের লেখা হলো আমাদের হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে তার হাতের লেখা মিলিয়েই আমার আর কোনো সন্দেহই রইল না। মহারাজা অভিযোগ ভরা কণ্ঠে বললেন, সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপে সাধুর মুখোশ খুলে দেননি, সেটা কেন? দিনই তার কারণ আছে মহারাজ। অসময়ে গাঙ্গুলিকে গ্রেফতার না করবার 3টে কারণ আছে। প্রথমত, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে তো নয়। গুন্ডার দল তখনও ধরা পড়েনি। দলপতির গ্রেপ্তার হবার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্য যুবরাজকে হত্যাও করতে পারত। হ্যাঁ, ঠিক ঠিক। হেমন্তবাবু, আপনার কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি কি পুরস্কার চান বলুন? পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই। আমি কাজ করি কাজের আনন্দেই। না 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 না, পুরস্কার আপনাকে নিতেই হবে। আপনি বলুন কি চান আপনি? নিতেই হবে? বেশ, ও বিষয়ে বরং আপনি সতীশবাবুর সঙ্গে কথা বলতে পারেন। চলো ওঠো রবিন, যাওয়া যাক এবার। আজ কাহনে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা হেমন্ত রবিন জুটি সিরিজের কাহিনী মুখ ও মুখোশ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। হেমন্তর ভূমিকায় কোরক, রবিন এনামুল, সতীশবাবু সঞ্জয়, গাঙ্গুলিবাবু সোমক, জলিল বুবাই, যুবরাজ ডোডো, দুর্জয়গড়ের মহারাজের চরিত্রে অর্পণ কুমার শর্মা, প্রচ্ছদ ঋদ্ধিরাজ পালিত, সম্পাদনা ও আবহ শুভজিৎ, সমগ্র পরিচালনা আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।